আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিজের হাত দুটো সামনে নিয়ে সেদিকে তাকাই আয়াত। আয়নাই ইলাফকে ইশারা করে বলে, এই হাত দিয়ে আপনাকে আমি গুলি করেছি ইলাফ। বিশ্বাসঘাতকতা করেছি আপনার ভালোবাসার সাথে। ভীষণ কষ্ট পেয়েছিলেন আপনি, তাই না? অনেক যন্ত্রণা হয়েছিল আপনার। গলা ধরে আসে আয়াতের। ধরা গলায় ভেঙে ভেঙে বলে ওঠে, পরের জন্মে যেন আমি ফুল হয়ে জন্ম নিই ইলাফ, আর আপনি আমাকে গাছ থেকে টেনে ছিঁড়ে নেবেন, যাতে আমি অনুভব করতে পারি অহেতুক ছিঁড়ে ফেলার যন্ত্রণা কতখানি, যাতে আপনার সাথে করা বিশ্বাসঘাতকতার কষ্ট আমারও অনুভূত হয়, আমিও যাতে অনুভব করি ভালোবাসার যন্ত্রণাটি কতটা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে। আমার পরম সৌভাগ্য ছিল যে আপনি আমার প্রেমে পড়েছিলেন, কিন্তু আপনাকে আমি নিজের করে রাখতে পারিনি, লুকিয়ে রাখতে পারিনি আমার অন্তরে। কষ্ট হচ্ছে আমার আপনাকে ছাড়া ইলাফ, ভীষণ কষ্ট হচ্ছে। ডুবরে কেঁদে ওঠে আয়াত। অন্তর তার ক্ষত বিক্ষত হতে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একের পর এক ফুটো করে দিচ্ছে তার অন্তর। আয়াত আবারও বলে ওঠে, আমি প্রতিশোধ নিব ইলাফ। যারা আপনাকে আমার থেকে কেড়ে নিয়েছে সবাইকে শেষ করে দিব। জানেন, এহসানকে আমি মেরে ফেলেছি, অনেক যন্ত্রণা দিয়ে মেরেছি, তিলে তিলে নিঃশেষ করেছি তাকে। আপনি খুশি হয়েছেন ইলাফ? বলুন না, খুশি হয়েছেন আপনি? ইলাফের প্রতিচ্ছবিতে এখনো লেগে রয়েছে সেই অদ্ভুত মোহনীয় হাসি। তার মানে আপনি খুশি হয়েছেন, তাই তো ইলাফ? আয়নার সামনে থেকে সরে আসে আয়াত। এগিয়ে গিয়ে ইলাপের কাপড় খুলে একটা সাদা শার্ট হাতে নেয়। শার্টে নাক ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। পুরুষালী কুলনের মতো মাতানো সুঘ্রাণ যেন আয়াতকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে যেন। টি শার্টটা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় আয়াত। এরপর এগিয়ে যায় বেডসাইড টেবিলের দিকে। বেডসাইড টেবিলের ডয়ারে একটা গিফট বক্স রাখা আছে, যেটা ইলাপ আয়াতকে দিয়েছিল, তবে খুলে দেখার আর সময় পায়নি সে। আয়াত গিফটটা হাতে নেয়, খাটের উপর গিয়ে বসে পড়ে। প্রচণ্ড উৎসাহ নিয়ে খুলতে থাকে আয়াত। বক্সটা খুলতে বেরিয়ে আসে একটা লাল টুকটুকে শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি। তার পাশে রাখা একটা চিরকুট। আয়াত চিরকুটটা খুলে হাতে নেয়। আয়াত জান, দেখো না এই শাড়িটা কেমন ফ্যাকাশে হয়ে রয়েছে। তুমি একটু শাড়িটা পরো তো, যাতে শাড়িটা তার আসল রং আর অস্তিত্ব খুঁজে পায়। এই লাল রঙে তোমাকে নিশ্চয়ই ভীষণ ভালো মানাবে, একদম নব পুষ্পটিত রক্তরাঙা গোলাপের মতো। শাড়িটা কিন্তু অবশ্যই পরবে। এক পলক তাকায় শাড়িটার দিকে। চিরকুটটা রেখে শাড়িতে হাত বোলাতে বোলাতেই আপন মনে হেসে দেয়। এরপর দাঁড়িয়ে প্রস্তুতি নিতে থাকে শাড়িটি পরার। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ম্যাচিং ব্লাউজ পেটিকোট পরে বেরিয়ে আসে। এসে কোমরে দুহাত চেপে ঠোঁট কামড়ে ধরে ভাবতে থাকে, শাড়ি তো সে পরতে পারে না, তাহলে এখন কি করবে? হাতে গোনা কয়েকবারই সে শাড়ি পরেছে। এর মাঝে ইলাপ একদিন তাকে পরিয়ে দিয়েছিল, তবে এখন কিভাবে পরবে? আজ নিজের মোবাইলটা হাতে নেয়। ইউটিউব থেকে শাড়ি পরার টিউটোরিয়াল বের করে সামনে রাখে। তাদের নির্দেশনা অনুযায়ী কাঁচা হাতে শাড়ি পরা শুরু করে। প্রায় ৪৫ মিনিট সময় লাগিয়ে যেনতেনভাবে আয়াত শাড়িটা পরে নেয়। শাড়ির সাথে থাকা ম্যাচিং জুয়েলারি হাতে নিয়ে দাঁড়ায় আয়নার সামনে। পরতে শুরু করে সেগুলো। পরে শেষে নিজের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। আগের মতোই সেই সৌন্দর্য এখন আর নেই। জীর্ণশীর্ণ হয়ে আছে তার চেহারা, চোখের নিচে কালি পড়ে গেছে। পরবারই কথা, অনেক রাত ঘুমায় না সে। আয়াতের আবারও নজর পড়ে ইলাপের সেই অবয়, একইভাবে একই ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। চোখে তার গভীর নেশা। আয়াত সেদিকে তাকিয়ে বলে ওঠে, কেমন লাগছে ইলাফ বলুন তো? আগের মতো সেই সৌন্দর্য আর নেই দেখে কি আপনি আমাকে আর ভালোবাসবেন না ইলাফ? দূরে সরে যাবেন আমার থেকে? এবার হেসে বলে ওঠে, আমি জানি আপনি সব সময় আমাকে উম্মাদের মতো ভালোবাসবেন, আমি যেমনই হই না কেন, তাই না? আয়াত নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে আর ইলাপের অবয়ের সাথে আপন মনে নানা রকম কথা বলতে থাকে। হঠাৎ আয়াতের কিছু একটা খেয়াল হয়। আয়াত এগিয়ে গিয়ে আবারও সেই চিরকুটটা হাতে নেয়। চিরকুটের লেখাগুলো আবারও পড়তে থাকে। পরপর ২ থেকে ৩ বার চিরকুটের লেখাগুলো পড়ে। এই একই রকম লেখা সে আরও কোথাও দেখেছে। ইলাপ তাকে বিয়ের আগে যে চিরকুটগুলো দিত সেগুলোর সাথে মিল রয়েছে। এই লেখাগুলো নিশ্চিতভাবে ইলাপ নিজের হাতে লিখেছে, তবে আয়াত অন্য কোথাও একই রকম লেখা দেখেছে, কিন্তু কোথায়
মনে করতে পারছে না ঠিকভাবে। দৌড়ে চলে যায় রুমের ভিতর অবস্থানকৃত রিডিং রুমে। কিছু একটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। চিরকুটটা আবারও হাতে নিয়ে খাটে বসে পড়ে। এরপরই লেখাগুলো মিলাতে থাকে সেই ডায়েরির সাথে, যার উপরে গোটা গোটা অক্ষরে লেখা চন্দ্র কথা। চিকুটার ডায়েরির লেখাগুলো মিলাতেই থমকে যায় আয়াত। এটা কি করে সম্ভব? দুটো লেখাই হুবহু একই রকম, কিন্তু এটা তো আকাশের ডায়েরি। তাহলে ইলাপের লেখার সাথে কিভাবে মিলল? তার মানে কি? কিন্তু কিভাবে? আয়াতের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ডায়েরির শেষে লেখাগুলো দেখতে থাকে আয়াত। এগুলো আগের লেখার সাথে মিলছে না। তার মানে শেষে লেখাগুলো অন্য কেউ লিখেছে আয়াতকে ভুল পৌঁছানোর জন্য। সেদিন ডায়েরি পড়তে গিয়ে আবেগের তাড়নায় অনেক কিছুই খেয়াল করেনি আয়াত। এবার সন্দেহ হচ্ছে তার। আয়াত নিজ মনে আওড়ায়, ইলাফ আর আকাশ একই ব্যক্তি নয় তো? কিন্তু তা কি করে সম্ভব? এবার আয়াতের চোখ যায় দরজার পাশে দেওয়ালটায়। সেই কখন আয়াত এই রুমে এসেছিল, কিন্তু এত বড় একটা জিনিস খেয়ালই করেনি। স্থির হয়ে যায় আয়াত, সম্পূর্ণ জমে বরফখণ্ডে পরিণত হয়ে যায় সে। দরজার পাশে দেওয়ালে ঝোলানো একটি বড় সাইজের প্রোটেক্ট। জ্যোৎস্না রাতে নদীর পাড়ে সাদা গাউন পরিহিত এক লাস্যময়ী নারী চেহারা জলজল করছে পেন্টিং জুড়ে। সেই মোহনীয় লাস্যময়ী নারী আর কেউ নয়, আয়াত নিজেই। আয়াত যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এগিয়ে গিয়ে দাঁড়ায় ছবিটার সামনে। আয়াতের আর বুঝতে বাকি নেই যে ইলাপার আকাশ দুজনেই একই ব্যক্তি। আয়াতের যেন পুরো পৃথিবী থমকে গেল। এত বড় একটা সত্য এতদিন তার অগোচরে রয়ে গেল যে আকাশের খুনি ভেবে ইলাপকে মেরে ফেল। আসলে সে আকাশ আর ইলাপ একই ব্যক্তি। তাহলে ইলাপ কেন তাকে এ ব্যাপারে কিছুই বলেনি? আকাশই যদি ইলাপ হয় তাহলে তো সে আগে থেকেই ইলাপের অর্ধাঙ্গিনী ছিল। ইলাপ চাইলেই নিজের অধিকার ফলাতে পারত। নতুন করে তাকে আবারও বিয়ে করার কি প্রয়োজন ছিল? আবারও ভালোবাসায় ডুবিয়ে মারার কি দরকার ছিল? আয়াতের স্মৃতি নেই বলেই কি ইলাপের এত প্ল্যান? শুধুমাত্র আয়াতকে নিজের করে পাওয়ার জন্য এত অপেক্ষা, এত কষ্ট? আয়াতের মাথা কাজ করছে না। সে মেরে ফেলেছে ইলাপকে। শেষমেশ আকাশ বা ইলাপ কোনোরূপেই সে তার ভালোবাসাকে নিজে করে পেল না। এত বড় হতবাকা সে। আয়াতের বিতৃষ্ণা শুরু হতে লাগলো নিজের উপর। তবে এত কিছুর মাঝে বোকা মেয়ে একবারের জন্য ভাবলো না এই পেন্টিং এখানে কিভাবে এলো। আশ্চর্য! যদি তার ভালোবাসা মরে গিয়ে থাকে তাহলে এত যত্ন করে সব কিছু কে সাজিয়ে গুছিয়ে রাখলো? আয়াত এগিয়ে গিয়ে ইলাপের একটা ছবি হাতে নেয়, ছুঁয়ে দেয় সে ছবিটিকে নিজের কোমল হাতের দ্বারা। চোখের পানি তার বিলীন হয়েছে। বিড়বিড় করে বলে ওঠে, আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে ইলাফ। এরপর মুখ ফুটে ওঠে তার এক বিস্তর হাসি। আবারও বলে ওঠে, আমি আসছি। এই ইলাফ, খুব শীঘ্রই আপনার কাছে আসছি। ইলাপের ছবিটা রেখে দেয় আয়াত। দরজা ডিঙ্গিয়ে বেরিয়ে যায় সিঁড়ির উদ্দেশ্যে। সিঁড়ি পেয়ে ধীরে উপরে উঠতে থাকে সে। একসময় পৌঁছে যায় ছাদে। আশেপাশে কে আছে কি আছে কিছু খেয়াল নেই তার। হিতাহিত জ্ঞান আরও আগে হারিয়ে ফেলেছে সে। এখন তার কেবল একটাই চাও, আর তা হলো নিজের কাছ থেকে নিজের সমাপ্তি। ঠিক যেমন সকালে ঘুম ভেঙে গেলে স্বপ্নেরা সমাপ্তি চায়, বাস্তবতার কাছ থেকে ঠিক তেমন। দ্বীপপ্রহরের সূর্য যখন মধ্য গগনে আলো দিতে ব্যস্ত, তখনই আয়াত শহর থেকে দূরে কোন এক জঙ্গলের ভিতর একটি ক্ষয়িষ্ণু মস্তিষ্ক আর কোনো রকম জীবন চালিত করা সৈন্য ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বিপন্ন ছাত্রার কার্নিশের পাশে। কোনো অনুভূতি নেই এই মুহূর্তে, কাজ করছে না আয়াতের ভিতর। তার মন মস্তিষ্ক সম্পূর্ণ স্থবির হয়ে রয়েছে। কারণে লাল টুকটুকে শাড়িটা অযত্নে ঘেঁষে যাচ্ছে ধুলোবালি জমা ছাদের মেঝেতে। আয়াত শুধু শুনতে পাচ্ছে ইলাপের মর্মবেদনার চিৎকার। ইলাপের বলা শেষ কথাগুলো বারবার কানে বাজছে তার। আয়াত দূর থেকে দেখতে পাচ্ছে বিপন্ন দেওয়ালটার গায়ে একটা বিড়ালের ঝুলন্ত মৃতদেহ, যা তাকে বারবার জানান দিচ্ছে এই শহরে ভালোবাসার স্থান কেবলই স্বেচ্ছা মৃত্যু। আয়াত এগিয়ে গিয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গভীর এক শ্বাস গ্রহণ করে আর মনে মনে আওড়ায়, আমি আসছি ইলাফ, আপনার কাছে আসছি আমি। আয়াত সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ছাদ থেকে নিচে ঝাঁপ দিতে যাবে। তৎক্ষণাৎ এক পুরুষালী হাতের হ্যাঁচকা টানে তাল সামলাতে না পেরে পিছনের দিকে হেলে পড়ে সে। কিছু মুহূর্ত পরেই আয়াত নিজেকে আবিষ্কার করে এক পুরুষালী প্রশস্ত বুকে, যার শরীর থেকে ভেসে আসছে এক পরিচিত সুঘ্রাণ। আয়াত নাক টেনে শ্বাস নেয় শরীরে। বিড়বিড় করে বলে ওঠে,
ইলাফ। আয়াতের মনে হলো সে কোনো জীবন্ত স্বপ্ন দেখছে, যার অনুভব এতটাই প্রগাঢ় যে সব সত্যি মনে হচ্ছে। তবে আয়াত জানে এটা তার কল্পনা। আয়াত আরও শক্ত করে জড়িয়ে ধরে ইলাফকে। হোক কল্পনা, হোক স্বপ্ন, তবু সে এই মুহূর্ত অনুভব করতে চায়। নিজের জীবন খইয়ে দেওয়ার আগে সে এই সুখকর মুহূর্তে একটুখানি বাঁচতে চায়। ইলাফ ধীরে ধীরে আয়াতের গাল ধরে তার দিকে ফিরায়। আয়াত নিভু নিভু চোখে তাকায় সেদিকে। এরপর ক্ষীণ স্বরে বলে ওঠে, স্বপ্নও এতটা জীবন্তভাবে অনুভূত হয় জানা ছিল না ইলাফ। ইলাফ মুচকি এসে চুম্বন করে আয়াতের কপালে। আবেশে চোখ বন্ধ করে নেয় আয়াত। এরপর আয়াতের কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, আমি কোনো স্বপ্ন না আয়াজান, আমি সত্যি। তড়াৎ করে চোখের পাতা খুলে ফেলে আয়াত। স্থবির হয়ে কয়েক পল তাকিয়ে থাকে ইলাপের চেহারায়। ইলাপের মুখে এখনও লেগে রয়েছে সেই মোহনীয় হাসি। আয়াতের হৃদয়ের জ্ঞান ফিতে সে পাগলের মতো বিলাপ শুরু করে দেয়। আপনি সত্যিই ফিরে এসেছেন ইলাফ? এটা আমার কল্পনা না, তাই না? বলুন না ইলাফ, এটা সত্যি? আপনি আর আমাকে ছেড়ে যাবেন না? বলুন ইলাফ। আর কিছু বলতে পারে না আয়াত। তার আগে আয়াতের ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয় ইলাফ। নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ়ভাবে চুম্বন করতে থাকে আয়াতের ওষ্ঠে। আয়াত আবেশে চোখের পাতা বন্ধ করে নেয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। ইলাফের অধিকারবোধ তাকে বুঝিয়ে দিচ্ছে এটা সত্যি এক অলৌকিক শক্তি। আয়াতের কেমন যেন সুখো সুখো অনুভূতি হচ্ছে। তার ইলাফ, তার ভালোবাসা ফিরে এসেছে। তার থেকে মহা আনন্দ আর কি হতে পারে। ইলাফ আরও জয়ালোভাবে চুম্বন করতে থাকে, যেন কোনো অভুক্ত পিপাসা মিটাচ্ছে। বহুদিনে তৃষ্ণার্ত চাতক পাখি সে। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে আয়াতের দিকে তাকায় ইলাফ। কেমন আছো আয়াজান? ডুকরে কেঁদে ওঠে আয়াত। দেখতেই তো পারছেন ইলাফ, আপনাকে ছাড়া কেমন আছি। আমি তো দেখতে পাচ্ছি খুবই সুখে আছো। ইলাফের কণ্ঠে অভিমান স্পষ্ট টের পাচ্ছে আয়াত। আয়াতের কান্নার বেগ আরও বেড়ে যায়। হিসকি দিয়ে কান্না করতে শুরু করে সে। আমি সুখে নেই ইলাফ, আপনাকে ছাড়া আমার জীবন শূন্য মরুভূমি, এক বিশাল অন্ধকার। জানেন কত কষ্ট হয়েছে আমার আপনাকে ছাড়া, কতটা যন্ত্রণা পেয়েছি আমি। আয়াতের চোখের পানি নিজের বুড়ো আঙ্গুলের দ্বারা মুছে দিয়ে কপালে কপাল ঠেকায় ইলাফ। আমাকে ছাড়া থাকতে যখন পারবে না, তাহলে মেরে ফেলতে চেয়েছিলে কেন? যদি আমি আর না ফিরে আসতাম? আমিও মরে যেতাম। আপনাকে ছাড়া এই স্বার্থপর পৃথিবীতে আমি কখনোই বেঁচে থাকতে পারতাম না। আমার ভুল হয়েছে ইলাফ, অনেক বড় ভুল হয়েছে, যে ভুলের কোনো ক্ষমা হয় না। ইলাফ তাকায় আয়াতের দিকে। ফিসফিস করে বলে ওঠে, অবশ্যই এই ভুলের কোনো ক্ষমা হয় না। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আয়াজান। কলিজা মোচড় দিয়ে ওঠে আয়াতের। ভয়ত কণ্ঠে শুধায়, অভিমান করে আপনি আবার আমাকে ছেড়ে চলে যাবেন না তো ইলাফ? এরপর ইলাফের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আয়াত। ছাড়তে ছাড়তে বলে ওঠে, ছেড়েই যদি যাবেন তাহলে এক্ষুনি ছেড়ে দিন। আমি নিজেকে শেষ করে দিতে চাই। বেঁচে থাকতে আপনার বিচ্ছেদ আর দ্বিতীয়বার মেনে নিতে পারবো না আমি। দ্বিতীয়বার না আয়াজান, তৃতীয়বার। ধপ করে ছাদে বসে পড়ে আয়াত। নিজের দু হাতে মেঝেতে ভর দিয়ে মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে। আমার ভাগ্যটা কেন এতটা নিষ্ঠুর ইলাফ? আমি কেন, অন্য কেউ কেন নয়? কেন কেন আমার কিছু মনে পড়ছে না ইলাফ? এই ঝাপসা স্মৃতি আমাকে কতটা নরক যন্ত্রণা দিয়েছে জানেন আপনি? কেন আপনি আমাকে বললেন না আমি আপনার চাঁদ, সেই ছোট্ট চাঁদ যে তার আকাশ বলতে অজ্ঞান ছিল? দেখুন না কত বড় বিশ্বাসঘাতক আমি। বারবার আপনার সাথে, আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আরো জোরে ডুকরে কেঁদে ওঠে আয়াত। চিৎকার করে কাঁদতে থাকে সে। ঠকিয়েছিলাম আপনাকে আমি। আকাশকে ভুলে গিয়ে আকাশের ভালোবাসাকে পায়ে ঠেলে আমি অন্যত্র বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেছিলাম। যদি আপনি আমার আকাশ না হতেন তাহলে তো বড্ড অন্যায় হতো আমার আকাশের সাথে। এরপরেও আপনি আমাকে কিছু জানাননি কেন? ইলাপ নিঃশব্দে ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু মেরে বসে পড়ে আয়াতের সামনে। আয়াত আবারও বলে ওঠে, তাও আপনি আমাকে পাগলের মতো ভালোবেসে গিয়েছেন, আমাকে আপন করে নিয়েছেন, নতুন করে আবারও ভালোবাসার বীজ বপন করেছেন আমার অন্তরে। সেই ভালোবাসারও সঠিক মূল্য দিতে পারিনি আমি। নিজের হাতে মেরে ফেলতে চেয়েছি আপনাকে। আপনাকে আপনারই খুনের অপরাধী বানিয়ে ফেলেছি, যেখানে আদতে আপনারা দুজনেই একই মানুষ। কতটা বোকা আমি, তাই না ইলাফ? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ইলাফ।
আমাকে মেরে ফেলুন না ইলাফ, প্লিজ মেরে ফেলুন আমাকে। আর আপনি যদি না মারতে পারেন তাহলে সরে যান আমার সামনে থেকে। আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্বার্থপর আর বিশ্বাসঘাতকদের মরে যাওয়া উচিত। সরে যান ইলাফ, প্লিজ সরে যান। আয়াত আবারও টুকরে কেঁদে ওঠে, নিজেকে ধাতস্থ করে ওঠার চেষ্টা করে। ইলাফ শান্ত ভঙ্গিতে আয়াতের গাল দুটো নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, তার দিকে তুলে ধরে আয়াতের মুখখানা চোখে চোখ রাখে আয়াতের। ইলাফের চোখের কোণে চিকচিক করছে জলকণা, ধূসর নীলমণি জোড়ায় সেই জলকণা ঠেকছে সূর্যের কিরণের ন্যায়। আয়াত সম্মোহনী হয়ে তাকিয়ে আছে সেই নীলাভ চোখের দিকে। আয়াত জান, তুমি আমার কাছে কাঁটা তারে আটকে থাকা জীবনের মতো। তুমি আমার কাছে বিষাদের বাতাসে ভেসে বেড়ানো অর্কিডের কোমল সুভাষের মতো মিষ্টি কিছু। তুমি আমার কাছে শীতল নক্ষত্রের বুকে সাঁতার কাটা সময়ের একটুখানি উষ্ণতা, যা ছুঁয়ে দিলে সূর্যের উত্তপ্ত রশ্মিও ঠান্ডা মনে হয়। আজ চলাচল চোখে তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফের বলা প্রতিটা কথা প্রমাণ করে দিচ্ছে ইলাফের জীবনে তার জায়গা আসলে কোথায়। ইলাফ আবারও বলে ওঠে, তুমি পুরনো ডাক বাক্সে পড়ে থাকা একটি ক্ষয়ে যাওয়া চিঠি, যার প্রতিটি অক্ষর ধারণ করে হাজারো প্রাণের স্পন্দন, যেথায় লেখা রয়েছে জীবনের সেই তীব্র বেদনার সুখ, যাকে বোঝার জন্য লক্ষ বছর ধরে যুদ্ধ করে চলছে মস্তিষ্ক ও মন। ইলাফ, চলে নয়নে ক্ষীণস্বরে উচ্চারণ করে আয়াত। তুমি অনেক কিছু আয়াত জান, আমার জীবনের বেদনা তুমি, সেই বেদনার মধ্যে জন্ম নেওয়া সুখ তুমি। তুমি একটা গোটা মানব জীবন আয়াত জান। জাপটে ধরে আয়াত, সজোরে চেপে ধরে নিজের বুকে আবদ্ধ করে নেয় ইলাফকে। আমাকে আর কখনো ছেড়ে যাবেন না তো? কখনো যাব না। মাথা উঠিয়ে ইলাফের দিকে চাই আয়াত। এরপরই কোনো অগ্রিম বিপদ সংকেত না দিয়ে ইলাফের সারা মুখে পাগলের মতো চুমু দেওয়া শুরু করে। খানিক পিছনে হেলে যায় ইলাফ। ইলাফের দুহাত আরও জলভাবে চেপে বসে আয়াতের কোমরে কোনোরকমভাবে উচ্চারণ করে, কি করছো আয়াত জান? আয়াতের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একের পর এক চুমু খেয়ে যাচ্ছে ইলাপের সারা মুখে, যেন কতদিনের পিপাসা মেটাচ্ছে সে। প্রায় 200-রও বেশি চুমু খেয়ে হাঁপিয়ে পড়ে সে। জোরে জোরে শ্বাস নিতে থাকে, এরপর থেমে ইলাপের দিকে তাকায়। চোখাচোখি হয়ে যায় দুজনের। চোখাচোখি হতেই উচ্চস্বরে একই সাথে হেসে ওঠে দুজনে। খানিক লজ্জা পায় আয়াত, জড়িয়ে ধরে মুখ লুকায় ইলাফের মুখে। ভালোবাসি ইলাফ, ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি আয়াত জান, নক্ষত্র সমান ভালোবাসি, তার চেয়েও বেশি। দুজনের আলিঙ্গনে একে একে মুছে যায় তাদের মধ্যকার সকল দূরত্ব। ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে দুজনের অস্তিত্বে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ায় ইলাফ। আয়াতকে টেনে দাঁড় করে সে। আপনার থেকে আমার অনেক জানার আছে ইলাফ। কিভাবে ফিরলেন আপনি? আর তাছাড়া আপনি আকাশ কি করে? আমি কিছুই বুঝতে পারছি না ইলাফ। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইলাফ মুচকি হেসে আয়াতের হাত দুটো নিজের হাতের মধ্যে নেই। আয়াতের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে ওঠে, সব বলবো আয়াত জান, আগে চলো কিছু খেয়ে নেবে। আর আজকে তুমি এখানেই আমার কাছেই থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। আয়াতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় ইলাফ। নিজের উপর ভারসাম্য বজায় রাখতে ইলাফের গলা জড়িয়ে ধরে আয়াত। চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাকে ইলাফের প্রশস্ত মুখে। যা হচ্ছে হতে থাকুক, সব না হয় পরে জানা যাবে। কতদিন পর সে তার ভালোবাসাকে ফিরে পেয়েছে, যেন মুহূর্তগুলো সে নষ্ট করতে চায় না। কিচেনের সামনে এসে আয়াতকে নামিয়ে দেয় ইলাফ। এরপর বাবারই কিচেন কাউন্টারের দিকে তৎক্ষণাৎ থামিয়ে দেয় আয়াত। আজকে আমি রান্না করব আপনার জন্য। প্রয়োজন নেই আয়াত জান, আমি দুর্বল, আমি করতে পারবো। তুমি গিয়ে বসে পড়ো। প্লিজ ইলাফ। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে ইলাফ। এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়াতের সামনে। তথাকথিত বউয়ের মতো তোমার এত দায়িত্ব পালন করতে হবে না আয়াত জান। তুমি আমার ফুল, আমি চাই সেই ফুলে সূর্যের আলো পর্যন্ত না পড়ুক। আর আগুনের তাপ, সেটা তো বহু দূরের ব্যাপার। তাহলে আপনি কেন এত দায়িত্ব পালন করছেন? আমি কোনো দায়িত্ববোধ থেকে এসব করছি না আয়াত জান। তুমি হলে আমার রাজ্যের একমাত্র রানী, তবে আমি সেই রাজ্যের রাজা হতে চাই না। আমি তোমার একমাত্র গোলাম হতে চাই, যে সর্বদা তোমার পাশে ছায়া হয়ে থাকবে। তোমার এক ইশারায় পুরো দুনিয়া ধ্বংস করে দিতে দুবার ভাববে না, যাকে ছাড়া তুমি সম্পূর্ণ অচল। ফিক করে হেসে দেয় আয়াত। পরক্ষণেই আবার গাছড়া ভাবনি বলে ওঠে, হয়েছে হয়েছে, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। তাই বলে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার নাম করে আমাকে
অকর্মা ঢেকি বানিয়ে রাখতে চাইছেন যাতে সবাই আমাকে নিয়ে মজা করে? হ্যাঁ, তাই এখন সরো। আয়াত কোমরে দুহাত রেখে খানিক তেতে ওঠে। মোটেও না, আপনার কোনো কথাই শুনছি না আমি। আমরা দুজনে মিলে রান্না করব, না হলে কোনো কিছুই খাবো না আমি। রান্না তো ঠিকঠাকভাবে করতে পারো না তুমি এখনো। আয়াত একটা চোখ টিপ মেরে হেসে বলে ওঠে। আপনার মতো কুমিরের মুখে চুমু খেতে পারলে রান্না তো এক চুটকি মেরে করে ফেলবো। ইলাপ নিজে দু আঙ্গুলে ধারা কপাল ঘষতে ঘষতে বলে ওঠে। ঠিক আছে, আমাকে কুমির বলা, এটার প্রতিশোধ পরে নিচ্ছি আমি। দেখবো দেখবো কি করেন, আমি কি ভয় পাই নাকি? ইলাপ আয়াতের নাকের ডগা দু আঙ্গুলের দ্বারা টেনে দিতে দিতে বলে ওঠে। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে, এখন চলো। বিকেল প্রায় শেষ হতেই সন্ধ্যা হতে চলল। সূর্যি মামা আরও আগেই নিজের প্রতিদিনকার কাজ শেষ করে পশ্চিম আকাশে পাড়ি জমিয়েছে। খাবার খেয়ে রুমে চলে এসেছে আয়াত। এলাপ এখনও আসেনি, নিচে কিছু কাজ করছে। আয়াত এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের দিকে তাকাতে ফিক করে হেসে দেয় সে। কেমন যেন সুখ সুখ অনুভূতি হচ্ছে তার নিজেকে। দুপুরে সেই জীর্ণশীর্ণ চেহারা এখন কেমন যেন এক নতুন আভা ফুটে উঠেছে, যা হঠাৎই তার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আয়াত উপর নিচ তাকে কয়েক পল নিজেকে দেখে নেয়। এবার আয়াতের চোখ যায় আয়নার এক কোণে। তখনকার মতোই ইলাফ নিজের বুকে দুহাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত মুখে হাসি রেখে পিছনে ফিরে তাকায়। ধক করে ওঠে তার অন্তর। কেউ নেই, তখনকার মতো সব কিছু শুনো। আয়াতের মনে এবার প্রাণ বেরিয়ে আসার উপক্রম। তার মানে তখন থেকে যা হচ্ছে সব তার কল্পনা ছিল না। এটা কি করে? আজ চোখ পেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে থাকে। তখনই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে ইলাপ। নিজে দুই ভোর উঁচিয়ে খানিক হেসে ওঠে। এক স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে আয়াতের ভিতর থেকে। নিজে দুহাত মেলে ধরে ইলাফের দিকে। আয়াত আহ্বান জানাচ্ছে তার অর্ধাঙ্গকে এক মধুর আলিঙ্গনের আশায়। ইলাপও পায়ে পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে আয়াতকে। তখনও আপনি ছিলেন, তাই না? আমার কল্পনা ছিল না সে সব কিছুই। তখন সামনে আসেননি কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আয়াত মাথা তুলে তাকায় ইলাফের দিকে। তার মানে আমি যখন শাড়ি পরেছিলাম তখনও? বাঁকা হাসে ইলাফ, চোখের ইশারায় মাথা উপর নিচ দোলায়। নির্লজ্জ লোক। তখনই আয়াতের ফোনটা বেজে ওঠে। ইলাফের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা হাতে নেয় আয়াত। মাহফুজা কল করেছে। আয়াত এক পলক তাকায় ইলাফের দিকে। ইলাফ ইশারায় তাকে কলটা রিসিভ করতে বলে। আয়াতও কলটা রিসিভ করে কানে নেয়। ইলাফ এগিয়ে এসে পেছন থেকে আয়াতের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। এরপর আয়নার ভিতর দিয়ে তাকায় আয়াতের দিকে। হ্যালো আন্টি। হ্যালো আয়াত, মা কোথায় তুমি? সন্ধ্যা হয়ে এসেছে, বাড়িতে ফিরছো না কেন? আয়াত তাকায় ইলাফের দিকে। ইলাফ ইশারায় তাকে কিছু বিষয়ে কিছু বলতে বারণ করে। আমি একটু শপিং করতে গিয়েছিলাম আন্টি, এই জন্য দেরি হয়ে গিয়েছে। আচ্ছা তুমি কোথায় আছো? লোকেশন বলো, আমি কাউকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসার জন্য। আয়াত আবারও আয়নায় ভেবে দিয়ে তাকায় ইলাফের দিকে। কি বলবে এখন বুঝতে পারছে না। ইলাফ তো তাকে বলে দিয়েছে আজকে এখানেই থাকতে হবে। ইলাফ শীতল চাহনি নিক্ষেপ করে শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আয়াতের দিকে। ইলাফের এমন চাহনি যে একটা ছোটোখাটো হুমকি, সেটা আয়াত ভালোভাবেই জানে। আয়াত একটা ভরত ঢুকিলে চোখ নামিয়ে ফেলে। কি হলো আয়াত মা, কথা বলছো না কেন? আয়াত মনে কিছুটা সাহস নিয়ে বলে ওঠে। আজকে আমি তানহাদের বাড়িতেই থাকবো আন্টি, কাল চলে আসবো। সকালে অনেক রিকোয়েস্ট করেছে, তাই আর না থেকে পারলাম না। ওপাশে খানিক নীরবতা বিরাজ করে। এরপর মাহফুজা বলে ওঠে। ঠিক আছে, সময় মতো চলে এসো আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে আন্টি, আপনিও। অথচ আয়াত তখনও জানতো না এই মিষ্টি মিষ্টি কথা বলা মানুষটার চেহারার পেছনে লুকিয়ে আছে এক বিষধর কাল লাগিন, যার ছোবলে ধ্বংস হয়েছে গোটা কয়েক মানুষের প্রাণ। কয়েকটা পরিবার ধ্বংস হয়ে মৃত্যু পরিতে রূপান্তরিত হয়েছে। আয়াতের হাত থেকে চোমের মোবাইলটা নিয়ে নেয় ইলাফ। এরপরই তা ছুঁড়ে মারে খাটের উপর। তার ঘাড়ে পরপর কয়েকটা চুমুখে আবার তাকায় আয়াতের দিকে। আচ্ছা ইলাফ, আপনি এতদিন আমার সামনে আসেননি কেন? আমি অপেক্ষা করেছিলাম যাতে তুমি নিজ থেকে আসো। আর যদি আমি আজকেও না আসতাম? আমি তোমার অস্তিত্বে মিশে গিয়েছি আয়াজান। এই ভালোবাসার টান তুমি কখনো উপেক্ষা করতে পারতে না, তাই কখনো না কখনো তোমাকে আসতেই হতো। আর আমি সেই দিনের অপেক্ষা করছিলাম। তবে তোমার প্রতিটা পদক্ষেপের উপর নজর ছিল আমার। কিভাবে? আচ্ছা ইলাফ, আপনি কিভাবে আমার সকল পদক্ষেপের উপর নজর রাখতেন?
আয়াতের কথা শুনে হাসে ইলাফ। আমি তোমাকে স্টক করতাম আয়াজান। তুমি কোথায় যেতে, কী করতে, সব কিছু। খানবাড়ির অনেক জায়গায় আমি গোপন ক্যামেরা ফিট করে রেখেছিলাম। চমকে ওঠে আয়াত, পিছনে ফিরে তাকাই ইলাফের দিকে। সবই তো বুঝলাম, কিন্তু সেদিন গুলি করার পর কিভাবে বেঁচে ফিরে এলেন? আমি জানতাম তুমি এমন কিছুই করবে। কি? আপনি জানতেন, তাহলে বাধা দেননি কেন? আমি চেয়েছিলাম তুমি নিজে থেকেই সব সত্যি খুঁজে বের করো। সেদিন ডায়েরিটা পড়তে দেখে ফেলেছিলাম তোমাকে আমি, আর এই ডায়েরিটা আবারই লেখা ছিল, তবে শেষের লেখাগুলো আমার না। সেদিন যখন তুমি গুলিটা ব্যাগে ঢুকাচ্ছিলে সেটাও দেখেছিলাম আমি। আয়াত চলে নয়নে তাকিয়ে আছে ইলাফের দিকে। আপনি সব জানতেন, তাও বাধা দেননি আমাকে, এমনকি কিছু জানানোনি কেন? সেদিন যদি সব বলে দিতেন তাহলে তো আমার দ্বারা আর এত বড় অন্যায়টা হতো না। সেদিন তোমাকে এসব বললে তুমি উল্টো আমাকে আরো বেশি ভুল বুঝতে চান। আর তাছাড়া আমার নিজেরও অনেক কিছু জানা বাকি ছিল, তাই ভেবেছিলাম শিওর হয়ে একেবারেই তোমাকে জানাবো। কি হয়েছিল সেদিন? আমি আমার ম্যানেজারকে আগে থেকে অ্যালার্ট করে রেখেছিলাম। সেদিন নদীর পাড়ে আমি আর তুমি ছাড়া আরও কয়েকজন লোক উপস্থিত ছিল। আমরা দুজন যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন আমাকে গোপনে আলাদা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আর তোমাকে তোমার বাবার ফ্রেন্ডের হসপিটালে ভর্তি করিয়েছে। এরপর ওখানে একটা লোককেও নিয়ে গেছে যে পড়েছিল জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। পরে তোমার বাবার বন্ধু মিস্টার খানকে কল করে তোমার ব্যাপারে বলে, তারা সেখানে এসে বাকি কাজ করে। আর আমাকে এখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পর আরও ভালো ট্রিটমেন্টের জন্য লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। সেদিন আমার ম্যানেজার আরেকটা কাজও করেছিল, মর্গ থেকে আমার বডির সাথে কিছুটা মিল রেখে একটা বেওয়ারিশ লাশ নিয়ে নেয়। এরপর সেই নদীতে ফেলে দেয় যাতে সবাই ভাবে যে তুমি সত্যি সত্যি আমাকে মেরে ফেলেছো। আয়াত অবাক হয়ে তাকিয়ে আছে। ইলাফ আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল, আর সে কিছুই জানতো না এসব ব্যাপারে। আয়াতের সাথে ভেদ করে তার উন্মুক্ত কোমরে হাত রাখে ইলাফ। ইলাফের ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে আয়াত। আয়াতের মুখের দিকে আরও কিছুটা ঝুঁকে যায় ইলাফ। এরপর ক্ষীণ স্বরে বলে ওঠে, যদিও আমি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম, তাও আমার মন বলছিল আমার আয়াতজান কখনো আমাকে জানে মেরে ফেলার মতো কাজ করবে না, কিন্তু তুমি করেছিলে আয়াতজান। আমি হয়তো তোমার ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে পারিনি, তাই না আয়াতজান? ইলাপের চোখের কোণায় মৃদু জল চিকচিক করছে, নাকের ডগাটা খানিক কুঁচকে গেছে, হয়তো কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। ইলাপের কথাই অন্তর কেঁপে ওঠে আয়াতের। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তার। ইলাপ আবার বলে ওঠে, একটু ভালোবাসাই তো চেয়েছিলাম আয়াতজান, তোমার সাথে থাকতে চেয়েছিলাম, তোমার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম। বেশি কিছু কি চেয়ে ফেলেছিলাম? এগুলো কি তোমার সাধ্যের বাইরে জিনিস ছিল? আয়াত কি বলবে বুঝতে পারছে না। অপরাধী নাই মাথা নিচু করে ফেলে সে। এরপর মিনমিন স্বরে উচ্চারণ করে, আমি দুঃখিত ইলাফ, আমি সারা জীবনের জন্য আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। আর এই অপরাধ বোধ সারাটা জীবন কুড়ে কুড়ে খাবে আমাকে। আপনি হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসবেন না। আপনার মনেও নিশ্চয় অভিমানের পাহাড় জমবে, আর সেই অভিমানে দূরে ঠেলে দেবেন আমাকে, তাই না? এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইলাপের অভ্যন্তর থেকে। আয়াতকে শক্ত হাতে জড়িয়ে ধরে বলে ওঠে, তোমার প্রতি আমার ভালোবাসায় এক শস্য দানা পরিমাণও কমবে না আয়াতজান। আর আমি না হয় এই ক্ষুদ্র জীবন তোমার নামেই উৎসর্গ করলাম, যার একচ্ছত্র অধিকারী কেবলমাত্র তুমি। আয়াতের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, এত ভালোবাসেন কেন আমাকে ইলাফ? আদৌ কি আমি এতটা ভাগ্যবতী, নাকি সবকিছু নিছকই আমার কল্পনা? তোমাকে ঠিক কতটা ভালোবাসি জানি না আয়াতজান, তবে তোমার জীবনের একমাত্র সত্য কেবল আমি। মাথা তুলে তাকাই আয়াত, চোখ রাখে ইলাপের চোখে। কি গভীর শান্ত চাহনি তার। এই নীল চোখ যতবার চোখ রাখে আয়াত, ততই যেন তার মনে হয় কেউ তার পা বেঁধে এই নীল সাগরে ফেলে দিয়েছে। আয়াত যেন গভীর থেকে গভীরে ডুবে যায়। যত গভীরে যায় ততই বেশি ডুবে যেতে চায় সে। কারো চোখ এতটাও সুন্দর হয়, ইলাপের চোখে চোখ না পড়লে আয়াত হয়তো কখনোই উপলব্ধি করতে পারত না। চোখেও যে নেশা হয়, চোখেও যে এক সমুদ্র পরিমাণ অব্যক্ত কথা নিমেষেই ব্যক্ত করতে পারে, তা জানা ছিল না আয়াতের। আয়াত আলতো হাতে স্পর্শ করে ইলাফের চোখের পাতা। আবেশে চোখ বুজে নেয় ইলাফ। আপনার চোখ দুটো এত সুন্দর কেন ইলাফ? কেননা এই চোখ দিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর চেহারা অবলোকন করার সাধ্য হয়েছিল আমার, আর এখনো হচ্ছে। হেসে দেয় আয়াত। সব কিছুতেই তাকে জড়াতেই হবে।
আচ্ছা, ছোটবেলায়ও কি আমি আপনাকে এমন ভাবে বলতাম? না, তাহলে তখন তুমি আমাকে নীল চোখের বিড়াল বলে ডাকতে। সেই সাথে মিল রেখে আমার একটা নামও রেখেছিলে, হান্টার। মানে শিকারী? হুম। হেসে দেয় আয়াত নিজের কোমল হাতের দ্বারা ইলাফের দুগাল টেনে দিয়ে বলে ওঠে। সত্যি তো আপনি রিয়েল লাইফ হান্টার ম্যান। এরপর ইলাফকে ছেড়ে দিয়ে সরে আসে আয়াত। এগিয়ে গিয়ে কাবার থেকে একটা লং টি শার্ট আর পায়জামা নিয়ে নেয়। কোথায় যাচ্ছ? ফ্রেশ হব ইলাফ, অনেকক্ষণ হলো শাড়িটা পরেছি, আনকমফোর্টেবল লাগছে অনেক। ইলাফ এগিয়ে এসে আয়াতের কোমর জড়িয়ে ধরে চুম্বন করে আয়াতের গ্রীবা দেশে। আয়াতের গলায় মুখ রেখে বলে ওঠে। চেঞ্জ করার প্রয়োজন নেই, এভাবেই সুন্দর লাগছে ভীষণ। ঠিক আছে, এখন সরুন, আপনার থেকে আমার আরো অনেক কিছু জানার আছে। কি জানতে চাও বলো? আয়াত ইলাফের হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয়। এরপর নিজে বসে পড়ে ইলাফের কোলে। আয়াত বসতেই ইলাফ সোফায় হেলান দিয়ে এক হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে। এবার বলুন, আপনি আর আকাশ একই ব্যক্তি হলেন কি করে? তোমার এখনো অনেক সত্য অজানা জান। আগে তোমাকে সেই সত্যগুলো জানতে হবে। যখন তুমি সেই সত্যগুলো জানবে, এরপরই আমি তোমাকে বলবো। তাহলে জানান আমাকে সেই সত্য। সেগুলো অনেক কিছু, আমি নিজেই জানি না জান। তাহলে কে জানে? কিয়ৎকাল চুপ করে থাকে ইলাফ। এরপর যেন ক্ষীণস্বরে বলে ওঠে। মিসেস খান। আন্টি? চমকে যায় আয়াত। কি এমন সত্যি জানে মাহফুজা যেটা অন্য কেউ জানে না, এমনকি ইলাফও না? আন্টি এসবের মধ্যে কিভাবে এলো? কেননা আমাদের জীবনের সকল সমস্যার কারণেই হলেন উনি। এমনকি তোমাকে ভুল বোঝানো থেকে শুরু করে আমাকে মেরে ফেলা, তোমার ক্ষতি করা, সব কিছুর মূল হলেন উনি। কি বলছেন আপনি ইলাফ? আয়াতের যেন মুখ থেকে রক্ত সরে গেল। সে পুরোপুরি স্থবির হয়ে পড়ে। তোমার মা বাবাকে উনি মেরেছে আয়াজান, আর এহসান যার সাথে কথা বলেছে সে আর কেউ না, মিসেস খান। আয়াত আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইলাফের দিকে। কিছুই বুঝতে পারছে না সে আসলে হচ্ছেটা কি। তার মা আর মাহফুজা তো বন্ধু ছিল, তাহলে আর কত সত্যের মুখোমুখি হবে সে? কিন্তু আমার মা বাবাকে মেরে ওনার কি লাভ? ইলাফ? সেটা না হয় ওনার মুখ থেকেই শুনবে। কিন্তু আর কোনো কিন্তু না, আমি চাই সব সত্যি তুমি ওনার মুখ থেকেই শোনো। উনিই বলতে পারবেন আসলে কি হয়েছে আর কেন এসব করছেন। আমি হুশ। আয়নের ঠোঁটে নিজের তর্জনী ঠেকায় ইলাফ। আর কোনো কথা না আয়াজান। আয় তো বাচ্চাদের মতো গুটিসুটি মেরে বসে থাকে ইলাফের কোলে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। আয়াজান, ক্ষীণস্বরে উচ্চারণ করে ইলাফ। একটু আদর করি তোমাকে। ইলাফের এমন বাচ্চামো আবদার শুনে ভীষণ লজ্জা পায় আয়াত। তখনই দুষ্টু বুদ্ধি মাথায় খেলে যায় তার। ইলাফকে একটু জ্বালানো যাক ভেবে আয়াত আস্তে করে উচ্চারণ করে। না। ক্ষণিকে এই মুখটা ফ্যাকাশে হয়ে যায় ইলাফের। এতক্ষণ জ্বালিয়ে রাখা আশার বাতি টুপ করে নিভে গিয়েছে যেন। প্লিজ আয়াজান, একটু। করুণ স্বরে বলে ইলাফ। এবার গলায় কিছুটা জোর দিয়ে বলে ওঠে আয়াত। বললাম তো না। আর আমার এখন ঘুম আসছে, আমি অনেক ক্লান্ত। বলে ইলাফের কোল থেকে উঠে পড়ে সে। এক দীর্ঘশ্বাস নির্গত হয় ইলাফের অভ্যন্তর থেকে। আর যে তার সাথে মজা নিচ্ছে এটা সে ভালোভাবেই বুঝতে পারছে। ইলাফ মনে মনে আওড়ায়। ঠিক আছে আয়াজান, আমিও দেখছি তুমি কি করে থাকো। যতক্ষণ না তুমি নিজ থেকে আমাকে স্পর্শ করবে ততক্ষণ আমিও তোমাকে স্পর্শ করব না। আমাকে জানানো, দেখাচ্ছি মজা। সোজা উঠে দাঁড়ায় ইলাফ। চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে। ঠিক আছে আয়াজান, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে। বলে রুম থেকে হনহনি বেরিয়ে যায়। আয়াত আহমুকে নাই তাকিয়ে আছে ইলাফের যাওয়ার পানে। যাক বাবা, এটা কি হলো? এখন বাজে রাত 12টা। দেওয়ালে ঝোলানো ঘড়ি টিকটিক করে সেটাই জানান দিচ্ছে। ইলাফ যাওয়ার পরপরই ফ্রেশ হয়ে নিয়েছে আয়াত। তবে ইলাফ সে যে বেরিয়েছে এখনও আর আসেনি। এতদিন পরে তাদের দেখা, আর ইলাফ কিনা তার থেকে দূরে দূরে থাকছে। আর রুমের ভিতর পায়চারি করছে আর এই সবই ভাবছে। তখনকার মজাটা কি বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল? ইলাপ কি খুব বেশি কষ্ট পেয়েছে? এতদিন পর তাদের দেখা, ইলাপকে এইভাবে বাধা দেওয়া মোটেও উচিত হয়নি। আয়তের নিজেরই এখন কান্না পাচ্ছে। তখন এভাবে না বলেও পারত, কিন্তু সে তো মজা করে বলেছিল। ইলাপ কি সামান্য মজাও বুঝে না? অভিমান জমতে থাকে আয়াতের ছোট্ট হৃদয়ে। ইলাপ আসলো আর কোনো কথা বলবে না সে ভেবে গুটিসুটি মেরে খাটে গিয়ে শুয়ে পড়ে। বিছানার এপাশ ওপাশ করতে করতে কেটে যায় আরও আধা ঘন্টা। তখনই দরজার পাশে
ইলাপের হেঁটে আসার আওয়াজ শুনতেই ঘুমে অভিনয় শুরু করে শুয়ে থাকে আয়াত। নিঃশব্দে রুমে প্রবেশ করে ইলাপ। আয়াতের চেহারায় নজর পড়তেই মুচকি হাসে সে। আয়াত যে ঘুমায়নি তা সে খুবই ভালোভাবে জানে। হাসি দমিয়ে গম্ভীর চেহারা নিয়ে নিজের দিকে একবার তাকায়। শরীরের বিভিন্ন জায়গায় রক্তের ছিটে ফোঁটা লেগে রয়েছে। ফ্রেশ হওয়া জরুরি তার, তাই আর সময় নষ্ট না করে ফ্রেশ হতে চলে যায় সে। আয়াত লুকিয়ে ইলাপের সকল গতিবিধি লক্ষ্য করছে। সে কখন ফ্রেশ হতে ঢুকেছে, এখনও বের হওয়ার নাম নেই ইলাপের। এবার কিছুটা বিরক্ত হচ্ছে আয়াত। এত ঢং করা কি আছে বুঝে না আয়াত। ইলাপের চলন এখন ঠিক প্রথমের মতোই, যখন সে আয়াতকে মোটো পাত্তা দিত না এটা ভেবে এর আগে ফুঁসতে থাকে আয়াত। তাকে ইগনোর করছি ইলাপ, এটা মোটো মেনে নিতে পারছে না সে। এক লম্বা শাও নিয়ে বেরিয়ে আসে ইলাপ। পরনে তার শুধুমাত্র একটা ট্রাউজার, বাকি কোমর পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত। চুল চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে তার উন্মুক্ত বুকে পিঠে। ইলাপের এই অবস্থায় দেখে কয়েকটা শুকনো ঢোক গিলে আয়াত। তাকে দেখতে এখন অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে, যা সহসাই আয়াতকে টানছে। নিজেকে দমিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ছে। আশ্চর্য, পুরুষ মানুষের এত সুন্দর হতে হবে কেন বুঝে পায় না আয়াত। বীজের চুল নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় ইলাফ। এরপর ইচ্ছে করেই নিজের হাতের দ্বারা লম্বা চুলগুলো ঝাড়তে থাকে। চুল থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটা ছিটকে পড়ছে আয়াতের মুখে। চোখ মুখ কুঁচকে ফেলে আয়াত, মনে মনে বলে ওঠে, বজ্জাত বেটা শান্তিতে অভিনয়টাও করতে দেবে না মনে হচ্ছে। আয়াতের এমন করুণ অবস্থা দেখে মিটিমিটি হাসে ইলাফ। এরপর নিঃশব্দে গিয়ে আয়াতের পাশে উল্টো ঘুরে শুয়ে পড়ে। তাদের মাঝে এতটাই দূরত্ব যে বিনা সংকোচে আরেকটা মানুষ তাদের মাঝখানে ঘুমোতে পারবে। প্রায় 10 মিনিট নীরবতা বিরাজ করে। আয়াতের আর সহ্য হচ্ছে না। এবার পেছন ঘুরে আয়াত নিজের তর্জনী দ্বার ইলাপের বাহুতে গুঁতো দিতে থাকে। কোনো সারা শব্দ নেই ইলাফের। আয়াত আবারও একই কাজ করে। আবারও কোনো সারা শব্দ নেই। আয়াতের রাগ এবার সপ্তম আকাশে। মাথার মস্তক রাগে তার চিটকে বেরিয়ে আসতে চাইছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ইলাপ, এটা তো অসম্ভব ব্যাপার। এবার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ইলাপের বাহুতে নিজের সর্বশক্তি দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দেয় আয়াত। চমকে ওঠে ইলাফ। কি করছো আয়াজান, ছাড়ো। আয়াতের ছাড়ার কোনো নাম গন্ধ নেই। সে আরও জোর লাগিয়ে কামড় বসে, তবে ইলাপ এবার শান্ত চোখ বন্ধ করে নিয়েছে। নিজের মুখে নোনতা স্বাদ অনুভূত হতেই ছেড়ে দেয় আয়াত। চামড়া ছিলে রক্ত বের হচ্ছে কামড় দেওয়ার জায়গাটা থেকে। নিজের হিতাহিত জ্ঞান ফিরতেই চোরের মতো কাচুমুচু করতে থাকে আয়াত। তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই আয়াতকে বিছানায় ফেলে আয়াতের দুহাত নিজের হাতের দ্বারা আবদ্ধ করে নেয় ইলাফ। এরপর সেও কামড় বসিয়ে দেয় আয়াতের গ্রীবাদেশে। আহ ছাড়ুন ইলাফ, লাগছে। আমি দুঃখিত, এতটা জোরে কামড় দেওয়া উচিত হয়নি আমার। ছাড়ুন ইলাফ প্লিজ। ব্যথায় ছটফট করতে থাকে আয়াত। চোখের কান্নিস বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার। কামড় দেওয়ার জায়গায় পরপর কয়েকটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে আয়াতের দিকে তাকায় ইলাফ। নিজের খাড়া নাকের সাথে আয়াতের নাক ঘষে বলে, এবার হিসেব বরাবর। চোখ খুলে তাকাই আয়াত। আপনি ইচ্ছে করে তখন থেকে আমার সাথে এমন করেছেন, তাই না? তুমি তো বলেছিলে তুমি ক্লান্ত, ঘুমোবে। আয়াতের চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইলাপের অপেক্ষা তার একদমই সহ্য হয়নি। ইলাপের উপেক্ষা তার একদমই সহ্য হয়নি। ভীষণ কষ্ট পেয়েছে সে। আমি তো মজা করেছিলাম, আর আপনি কিনা সত্যি সত্যি। আর কিছু বলতে পারে না আয়াত। তার আগে ইলাপ তার ঠোঁট জোড়া আবদ্ধ করে নেয় নিজের ঠোঁটের দ্বারা। সযত্নে আয়াত জড়িয়ে নেয় ইলাপকে। নিজেদের মধ্যকার সকল দূরত্ব ঘুচিয়ে দিবে আজ। আবারও মিলেমিশে একাকার হয়ে যাবে তাদের দুটো সত্তা। এতদিনের দুঃখ, একাকিত্ব, বেদনা সব আজ ভালোবাসায় আবেশিত হবে। দুজনেই হারিয়ে যাবে এক সুখের রাজ্যে। বর্তমান আয়াতকে পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ইলাফ। আয়াত নিশ্চিন্তে নিজের মাথাটা এলিয়ে রেখেছি ইলাপের বুকে। এবার আয়াতের চোখ যায় রুমের কোণে রাখা একটা বড় সাইজের মোমের মূর্তির উপর, যা দেখে চকচক করে ওঠে আয়াতের চোখটা। মুখে ফুটে ওঠে এক বিস্তর হাসি। মোমের মূর্তিটির দিকে তাকিয়ে ভাবনায় ডুবে যায় আয়াত। সেদিন মাহফুজার লাশকে আয়াত কোনোভাবেই বিভক্ত করেনি, সম্পূর্ণ অক্ষত রেখেছিল। এমনকি সে মাহফুজার লাশকে মাটিতে পুঁতেও দেয়নি, বরং এক অভিনব পদ্ধতি অনুসরণ করে রেখে দিয়েছে সে লাশ।
সেদিন মাহফুজার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলে দেওয়ার পর আয়াত একটা বড় সাইজের সুচ হাতে নেয়। সুই সুতা নিয়ে আবারও কাজে লেগে পড়ে। কাপড় সেলাই করার মতো সেলাই করতে থাকে মাহফুজার বুকের কাটা অংশ। সেলাই শেষে ডেড বডিটাকে টেনে দাঁড় করে একটা স্ট্যান্ডের সাথে বেঁধে দেয় ভালো করে, যাতে পড়ে না যায়। এরপর চলে যায় মোম গলানোর কাজে। উদ্দেশ্য মোমের পুতুল বানানো। মাহফুজার বডি দিয়ে আয়াত মোমের পুতুল বানাবে। এরপর সেটা নিজের কাছে রেখে দেবে সযত্নে। এটাই হবে মাহফুজার শাস্তি। আয়াত ব্যস্ত হয়ে পড়ে মূর্তি তৈরির উদ্দেশ্যে। বিশাল একটা বড় পাত্রে মোম গলাতে শুরু করে আয়াত। মৃদু তাপে মোমগুলো খুব যত্নে গলে যেতে থাকে। আয়াত এমনভাবে মোমগুলো গলাতে থাকে যাতে পুড়ে না যায়। মাহফুজার বডি দিয়ে তৈরি মোমের মূর্তি দিয়ে আয়াত ঘর সাজাবে। মোমগুলো গলে যেতেই আয়াত সাবধানতার সহিত একটি পাত্রে কিছুটা গলিত মোম তুলে নেয়। মোমের পাত্র হাতে এগিয়ে যায় মাহফুজার বডির দিকে। অত্যন্ত নিরাপত্তার সহিত মোমগুলো ঢালতে থাকে মাহফুজার বডির ওপর। এরপর কাজ করার আগে আয়াত নিজের সম্পূর্ণ শরীর ঢেকে নেয় ফরেনসিক ডাক্তারদের মতো। পুরো শরীরে অ্যাপ্রন পেঁচিয়ে হাতে গ্লাভস পরে নেয়। এক বিশাল পাত্রে সবকিছু মোমে ধীরে ধীরে মাহফুজার শরীর ঢালতে থাকে। মোমগুলো বডিতে পড়তে শক্ত মাহফুজার শরীর ঢেকে দিতে থাকে, যেন মোমগুলো গ্রাস করছে মাহফুজার শরীরকে। নিজেদের খোলসে আবৃত করে ফেলছে তাকে, যে খোলস থেকে মাহফুজা কখনোই বের হতে পারবে না। যদিও এই প্রসেসে মাত্র কয়েকদিন বা কয়েক মাসই মাহফুজার শরীর অক্ষত থাকবে, এরপর নষ্ট হতে শুরু করবে। তবুও আয়াত এটাই করবে। কতদিনের জন্য হলেও সে এটা নিজের কাছে রাখবে। এরপর না হয় পুঁতে দিবে কোথাও। মোম ঢালা শেষে পর্যায়ে এলে আয়াত একটা তুলি হাতে নেয়। এরপর অল্প অল্প করে গলিত মোম ঢালতে থাকে মাহফুজার মুখের উপর, আর তুলির সাহায্যে চোখ মুখের শেপ দিতে থাকে। সম্পূর্ণ কাজ শেষ করে আয়াত তাকায় মূর্তিটার দিকে। একেবারে জীবন্ত মূর্তি মনে হচ্ছে। আয়াত এক বিস্তর হেসে কক্ষের উপরের দিকে তাকায়, যাতে কেবল সিলিং আর কিছু লাইট নজরে আসছে। তবু হাসে আয়াত কিছুটা জোর গলায় বলে, দেখো তোমরা সবাই, তোমাদের সবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। নৃশংস মৃত্যু দিয়েছি তোমাদের খুনিকে, যে কিনা তোমাদের সকলের খুশি কেড়ে নিয়েছিল, আলাদা করে দিয়েছিল তোমাদের ভালোবাসা থেকে, আমাদের থেকে। নিশ্চয়ই খুশি হয়েছে তোমরা, তোমাদের রূহ নিশ্চয়ই এখন শান্তি পেয়েছে। এক স্বস্তির নিঃশ্বাস নির্গত করে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে আয়াত। বাবা এখন কেমন আছে ইলাফ? আগের থেকে কিছুটা ভালো। মাহফুজার ঘটনা ও সকল কার্যক্রমের কথা শুনে সহ্য করতে পারেনি জামশেদ। কত বড় অন্যায় করেছে ভেবে সে অনুশোচনায় ভুগতে থাকে। অত্যাধিক মানসিক চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক করে সে, যার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার ফলে জামশেদ আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমানে জামশেদ এখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইলাপের লোকজন তার দেখাশোনা করছে। ইলাফ, অনেকদিন তো হলো, এবার তো অন্তত বলুন যে আপনি আর আকাশ একই ব্যক্তি হলেন কিভাবে। এই সত্যিটা জানার জন্য হাঁসফাঁস করছে আমার ছোট্ট হৃদয়। বলুন না ইলাফ, আপনি আর আকাশ একই ব্যক্তি হলেন কিভাবে? কিয়ৎকাল চুপ থাকে ইলাফ, এরপরই বলে ওঠে, বলবো, তবে একটা শর্তে। পিছনে ঘুরে থাকায় আয়াত প্রশ্নোত্তর দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করে, কি? আগে চুমু খাওয়া আমাকে। ধপ করে জ্বলে ওঠে আয়াতের মাথা। এই বজ্জাত ব্যাটার মাথায় সারাদিন খালি এসবই ঘুরতে থাকে। রাগে ফুঁসতে থাকে আয়াত। ইলাপের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে ওঠে, আপনার কাহিনী আপনার কাছে রাখুন। বলে সেখান থেকে চলে যেতে নেয় আয়াত। আয়াতের বাহু ধরে নিজের দিকে টেনে আনে ইলাপ। এরপর বাচ্চাদের মতো মুখ করে বলে ওঠে, এত রাগ করো কেন বউ? একটা চুমুই তো চেয়েছি, বেশি কিছু কি? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে আয়াত। সব দিব, আগে আমাকে সব বলুন। প্রমিস? হ্যাঁ, প্রমিস। আয়াতের হাত ধরে বারান্দায় থাকা সোফায় বসে পড়ে ইলাফ। আয়াতকে বসে নিজের কোলের উপর। এরপর জোরে জোরে দুটো শ্বাস নিয়ে বলতে শুরু করে, তোমার জন্মদাত্রী মা মানে দিলরুবা আন্টি আর আমার মা ছিলেন খুব ভালো বন্ধু। দিলরুবা আন্টির পরিবার আর আমার মায়ের পরিবারের সখ্যতা ছিল বহু পুরনো। বলতে গেলে তারা একে অপরের খুব কাছের ছিল। আমার যখন একটু বোঝার বয়স হয়ে উঠেছিল, তখন আমি প্রায় সময় দেখতাম দিলরুবা আন্টি আমার মায়ের সাথে দেখা করতে আসতো। বাবা যেহেতু সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকতো, সেহেতু মাকে তেমনভাবে সময় দিতে পারতো না।
এই সময়টাতে মা ভীষণ একা হয়ে পড়ে। তখন দিলরুবা আন্টি এসে মাকে সময় দিত। তখন থেকে আন্টি আমাকে ভীষণ ভালোবাসতো, আর আমিও আন্টিকে ভীষণ ভালোবাসতাম। অনেক কাছের হয়ে গিয়েছিল আন্টি, একেবারে মায়ের মতন। এরপর একদিন মা আমাকে জানায় দিলরুবা আন্টির নাকি একটা পুতুল বাচ্চা হয়েছে, আর আমরা সকলে মিলে তাকে দেখতে যাব। যদিও তখন এসব বিষয়ে এতটাও বোধগম্য হতো না, তবে আমাদের মাঝে যে আরও একজন নতুন সদস্য যুক্ত হয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতাম। সেদিন যখন শুনলাম যে আন্টির একটা পুতুল বাচ্চা হয়েছিল, সেদিন আমি দেখতে যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিলাম। সবাই আমাকে অনেক বুঝিয়েছিল যে তার পরের দিন দেখতে যাবে, কিন্তু আমি কারো কথাই শুনিনি। মরা কান্না জুড়ে দিয়েছিলাম সেদিন। মা তো সেদিন আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কেননা ছোটবেলা থেকে আমি অনেক শান্তশিষ্ট ছিলাম। যেটা পছন্দ সেটা নিজের কাছে রেখে দিতাম, তবে কোনো কিছু নিয়ে অতিরিক্ত বায়না করতাম না। আমি নাকি সেদিনই সবচেয়ে বেশি কান্না করেছিলাম শুধুমাত্র পুতুল বাচ্চা দেখার জন্য। কোনোভাবে কেউ আমার কান্না থামাতে পারেনি। নিরুপায় হয়ে পড়ে আমাকে সেদিন হসপিটালে নিয়ে গিয়েছিল। ডক্টর যখন পুতুল বাচ্চাকে এনে মায়ের কোলে দিয়েছিল, তখন পুতুলটা অনেক কান্না করছিল। ধপধপে সাদা জীবন্ত পুতুলটা কান্না করতে করতে একেবারে লাল টুকটুকে হয়ে গিয়েছিল। তখন বাচ্চাটার সাথে আমিও কান্না করা শুরু করে দিয়েছিলাম। আমার কেন জানি ভীষণ কষ্ট হচ্ছিল। দুজনের একই সাথে কান্না মুহূর্তেই পুরো রুম জুড়ে এক শোরগোল ফেলে দিয়েছিল। নার্স এসে বাচ্চাটাকে নিতে গেলে আমি আরও বেশি চিৎকার দিয়ে কান্না শুরু করে দিই, যার কারণে বিরক্ত হয়ে নার্স কিছুটা দূরে সরে যান। এরপর আমি কান্নারত অবস্থায় এগিয়ে যাই বাচ্চাটার দিকে। আলতোভাবে আমার একটা হাতে তর্জনী আঙ্গুল গলিয়ে দেই তার হাতের মুঠোয়। আশ্চর্যজনকভাবে বাচ্চাটা মুহূর্তেই কান্না থামিয়ে দেয়, যা দেখে সকলে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আমিও কান্না থামিয়ে দিয়ে ফ্যাল করে তাকিয়ে থাকি বাচ্চাটার দিকে। আমার স্পর্শে তার কান্না থেমে গেছে এই ব্যাপারটা বুঝতেই ফিক করে হেসে দিই আমি। এরপর মনোযোগ দিয়ে বাচ্চাটাকে দেখতে থাকি। ছোট ছোট চোখ, পাতলা ছোট দুটি ঠোঁট, ধপধপে ফর্সা গায়ের রং, যেন কোনো মোমের পুতুল সে। সামান্য স্পর্শে গলিত হয়ে পড়বে। সেই ছোট্ট চেহারার দিকে তাকিয়ে আমি এক অদ্ভুত টান অনুভব করেছিলাম সেদিন। ভীষণ খুশি খুশি লাগছিল আমার সেই মায়াময়ী চেহারা দেখে। আমার খালি একটা কথাই মাথায় এসেছিল, চাঁদ। মা আমাকে অনেক গল্প শোনাতো, যেখানে চাঁদের অনেক সৌন্দর্যের বর্ণনা থাকতো। চাঁদের সৌন্দর্য, চাঁদের আলো, আরও অনেক কিছুই। তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিসগুলোর মধ্যে একটি ছিল চাঁদ। আর সেই বাচ্চা মেয়েটাকে আমার কাছে মনে হয়েছিল আকাশ থেকে ছিটকে চলে আসা একটি চাঁদ। চাঁদ ডাকটা তখন উপস্থিত সবার ভীষণ পছন্দ হয়েছিল, তাই তখনই সেই নামটা রাখা হয়। এরপর সবাই মিলে তার নাম রাখে ফাউজিয়া আনান চাঁদ। আয়াত খুব মনোযোগ দিয়ে শুনছিল ইলাফের কথা। ইলাফ থামতেই বলে ওঠে, তার মানে সেই বাচ্চাটা আমি ছিলাম? সে পুতুল বাচ্চাটা তুমি ছিলে আয়া চাঁদ। এরপর ইলাফ আবার একটা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, এরপর আন্টি বেশিরভাগ সময়ই তোমাকে নিয়ে আমাদের বাসায় চলে আসতেন, কেননা তিনিও একা ছিলেন, তাই তোমাকে সামলানো কিছুটা কষ্টকর হয়ে যেত। এভাবেই কেটে যায় 2 বছর। তুমিও একটু একটু করে হাঁটা শুরু করো, কথা বলার চেষ্টা করতে থাকো। তোমার ছোট্ট ছোট্ট পা দিয়ে যখন হাঁটতে, তখন তোমাকে ভীষণ আদুরে লাগতো। আমিও তোমাকে ছাড়া কিছুই বুঝতাম না, আর তুমিও বারবার আমার কাছে চলে আসতে। এর মাঝে এহসানের সাথে আবার বড় মালিন্য শুরু হয়। সে চাইতো তুমি তার কাছে যাও, তার সাথেও একটু খেলা করো, কিন্তু আমার একটুও সহ্য হতো না। অন্য কেউ তোমার সাথে কেন মিশবে? আর তুমিও এহসানের সাথে মিশতে চাইতে না আমার কারণে, যার জন্য ধীরে ধীরে এহসান আর আমার মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। এর কিছুদিন পরে মা আমাদের ছেড়ে চলে যায়। মায়ের উপর আমার অনেক অভিমান জমেছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম আমি। ভাবতাম মা ইচ্ছে করে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমার মায়ের দেয়া নাম ছিল সায়ান ইতিজাজ ইলাফ, তবে আমার আরেকটা নাম ছিল আকাশ, যেটা আমার দাদু রেখে দিয়েছিল আগে থেকে। তিনি অনেক আগেই ঠিক করে রেখেছিলেন যদি তার কোনো নাতি হয় তাহলে তার নাম রাখবে আকাশ, যেন নামের মতো গুণ তার ভেতরেও ফুটে ওঠে। আকাশের মতো যাতে সুবিস্তীর্ণ হয় সে, সকলকে যেন ছায়ার মতো আগলে রাখে। মা চলে যাওয়ার পর আমি ঠিক করে ফেলি মায়ের দেয়া নামে আর কেউ ডাকবে না আমাকে। এই নামে ডাকলে আমার সব সময় মায়ের কথা মনে হতো। আমি সবসময় মাকে ঘৃণা করতে চাইতাম, নিজের মনের বিরুদ্ধে গিয়ে মায়ের সকল স্মৃতি ভুলতে চাইতাম, কিন্তু আসলে তা পারতাম না। মায়ের কথা যাতে মনে করতে না হয়, তাই আমি ঠিক করি মায়ের দেয়া নাম বাদ দিয়ে যাতে সবাই আমাকে আকাশ বলে ডাকে। সবাই তাই করে। ধীরে ধীরে সকলে আমাকে আকাশ বলে ডাকতে থাকে। এভাবে দিন যেতে থাকে, তুমিও বড় হতে থাকো। বাবা যখন মিসেস খানকে বিয়ে করেন, এরপরে দিলরুবা আন্টি আমাকে পার্মানেন্টভাবে তার কাছে নিয়ে যেতে চান, কেননা আমি কিছুতেই খান বাড়িতে থাকতে পারছিলাম না।
পরে আমার কথা ভেবে বাবা রাজি হন, তবে পুরোপুরি থাকতে দিত না। দিনের বেশিরভাগ সময় আমি তোমাদের সাথে থাকতাম, আর সন্ধ্যা হয়ে এলে বাসায় ফিরে যেতাম। আমি চাইতাম রোশনিও যাতে আমাদের সাথে থাকুক, তবে রোশনি তেমন আসতে চাইতো না, কেননা সে মিসেস খানকে নিজের আপন মা ভাবত। তাই আমিও আর জোর করতাম না, শুধু ভাবতাম সে খুশি থাকলেই হবে। থেমে যায় ইলাফ। গলায় কথাগুলো তলা পাকিয়ে যাচ্ছে তার। রোশনির কথা আজ ভীষণ মনে পড়ছে। তার সেই ছোট্ট বোনটি আর বেঁচে নেই। কারোর হিংসা, লোভ, লালসার শিকার হয়ে পাড়ি জমিয়েছে নাফিরার দেশে। ইলাফকে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ে আয়াত। শক্তপোক্ত মানুষটার ভিতর যে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে সে কখনোই বুঝতে দেয় না কাউকে। ইলাফের দুগালে হাত রেখে নিজের দিকে ফিরাই আয়াত। বিদ্যা আঙ্গুলের দ্বারা মুছে দেয় ইলাফের চোখের পানি। এরপর গভীর চুমু এঁকে দেয় ইলাফের কপালে, পরপর চোখে, নাকে, গালে। কষ্ট পাবেন না ইলাফ, প্লিজ। আপনাকে কষ্ট পেতে দেখলে আমারও যে ভীষণ কষ্ট হয়। ইলাফ সযত্নে মাথা এলিয়ে দেয় আয়াতের বুকে। আয়াত সন্তপূর্ণে জড়িয়ে ধরে ইলাফকে, পিঠের উপর নিচ হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ এভাবে বসে থাকে দুজনে। ইলাফ কিছুটা স্বাভাবিক হলে আয়াত আবার জিজ্ঞেস করে, এরপর কি হয়েছিল? মাথা তুলে তাকায় ইলাফ। এরপর আবারও ধীরে ধীরে সব ঠিক হতে থাকে, তবে আমি কিছুতেই মাকে ভুলতে পারতাম না। মাকে ভুলে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন হতো। কেবলমাত্র তুমি আমাকে সকল কষ্ট ভুলিয়ে দিতে, সকল দুঃখ একাকিত্ব ঘুচিয়ে দিতে। আমি তোমার মাঝে এক অন্যরকম শান্তি অনুভব করতাম। বড় হতে হতে বুঝতে পারি তুমি যে ধীরে ধীরে আমার আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছ। তোমাকে ছাড়া আমি কখনো নিজের অস্তিত্ব কল্পনা করতে পারতাম না। আমার খালি মনে হতো তুমি আমার পাশে থাকলেই কেবলমাত্র এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো আমি। তোমাকে ছাড়া শ্বাস নেওয়াটাও আমার জন্য ভীষণ কষ্টের ছিল। তুমিও ধীরে ধীরে বড় হতে লাগলে, তোমারও কেবল একটি চাওয়া ছিল, আমার সাথে থাকা। আমি ঠিকই আবার অনুভূতি বুঝতে পারতাম। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাও বুঝতে পারতাম, তবে তুমি তোমার অনুভূতি অনুধাবন করার বয়সে ছিলে না। আমি তোমার ভালো বন্ধু আর অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিলাম। তুমি সব সময় আমাকে আকাশ বলে ডাকতে। আমার যে আরও একটা নাম ছিল সেটা তুমি জানতে না। তোমার নাকি আকাশ নামটা ভীষণ প্রিয় ছিল, কারণ এই নামটা তোমার নামের সাথে মিলে যেত। তুমি সব সময় বলতে চাঁদ তো কেবলমাত্র আকাশের, আকাশ ব্যতীত চাঁদের অবস্থান সম্পূর্ণ কাল্পনিক। তোমার যখন 9 বছর বয়স তখন তুমি খুব জেদ ধরো আমাকে বিয়ে করার। তোমাকে কোনোভাবে কোনো কিছু বোঝানো যাচ্ছিল না। তোমাকে আমি অনেকবার বুঝিয়েছিলাম যে আমরা যখন বড় হব তখন বিয়ে করব, কিন্তু তুমি বারবার একটা কথাই বলতে, আমি নাকি তোমার থেকে হারিয়ে যাব, বড় হয়ে নাকি অন্য কাউকে বিয়ে করে নেব। পরে তোমার জেদের কাছে সকলকে হার মানতে হয়। মা আর দিলরুবা আন্টি আগে থেকে আমাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল। আমরা বড় হলে আমাদের এমনিতেই বিয়ে হতো, তাই তোমাকে শান্ত করানোর জন্য সত্যি সত্যি আমাদের বিয়ের আয়োজন করানো হয়। বিয়েতে শুধুমাত্র তোমার পরিবার আর আমার পরিবার উপস্থিত ছিল, তবে বাবা সেদিন উপস্থিত থাকেননি। তার নাকি কোনো একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল যেটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, তাই বাবা সেদিন উপস্থিত না থেকে মিটিংয়ে চলে গিয়েছিল। সেদিন আমার বাবার উপরে আরও বেশি ক্ষোভ আর অভিমানের জন্ম নেয়। আমার মনে হতো বাবা কখনোই আমাকে ভালোবাসেননি, তাই ধীরে ধীরে আমি পুরোপুরিভাবে বাবার থেকে আলাদা হয়ে যাই। প্রয়োজন হলেও কখনো কথা বলতাম না, একেবারে ইগনোর করতাম। সেদিন যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তুমি অনেক খুশি হয়েছিলে, আমিও ভীষণ খুশি হয়েছিলাম। সেদিন তুমি আমার দলিল করা সম্পদ হয়ে গিয়েছিলে। অন্য কারো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহসও ছিল না। সেদিন সবাই খুশি হলেও খুশি হননি শুধু একজন, আর সে হলো মিসেস খান। কিন্তু তবুও তিনি সকলের সাথে অভিনয় করে গেছেন। ভালোই কাটছিল আমাদের দিন, সুখেই ছিলাম আমরা। তবে সেই সুখ আর বেশি দিন টেকেনি আমাদের কপালে। দিলরুবা আন্টি তোমাকে নিয়ে বাইরে চলে যায়, আর সেখানে তোমাদের গাড়িটা মারাত্মকভাবে বিস্ফোরিত হয়। খবরটা শোনার পর আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। যখন সবাই বলছিল যে তোমরা দুজনেই আর বেঁচে নেই, সেদিন যেন আমার পায়ের নিচ থেকে জমিন সরে গিয়েছিল। কেউ যেন সেখানে জীবন্ত আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়েছিল। মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গিয়েছে। নিজেকে একদম শূন্য অনুভূত হলো সেদিন। কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না, যেন বিশ্বাসই করতে পারছিলাম না তুমি আর নেই। ধীরে ধীরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, ডিপ্রেশনে ভুগতে থাকি। এরপর আমি সিদ্ধান্ত নিই নিজেকে শেষ করতে কিন্তু বাবার কারণে পারিনি। পরপর 3 বার আমি সুসাইড করার চেষ্টা করি, তবে প্রতিবারই বাবা কোনো না কোনোভাবে বাঁচিয়ে নিয়েছে আমাকে। আমার চিন্তায় বাবা নিজেও অসুস্থ হয়ে পড়েছিল। এরপর বাবা আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। টানা 9 মাস আমি ওনার তত্ত্বাবধানে ছিলাম। এরপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হতে থাকি, তবে আগের মতো আর স্বাভাবিক হয়ে উঠতে পারিনি। এরপরে আমি একদম গম্ভীর হয়ে যাই। কারোর সাথে কথা বলতাম না, সবসময় একা একা থাকতাম।
আমার নিজেকে কেমন যেন জীবন্ত লাশ মনে হতো। মনে হতো আমি কোনো কাঠের পুতুল, কোনো অনুভূতি নেই আমার মধ্যে, কোনো দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ কিছুই যেন আমাকে ছুঁতে পারতো না। ধীরে ধীরে নিজেকে একটা খোলসে আবৃত করে নিতে থাকি। নিজের অনুভূতির মাঝে এক শক্ত দেয়াল তুলে দিয়েছি, যেটা চাইলেও আর কেউ কখনো ভাঙতে পারবে না। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করি। নিজের একটা আলাদা জগৎ তৈরি করার কথা ভাবতে থাকি, যেখানে থাকবো কেবল আমি, তুমি আর আমার স্মৃতি। আমি তোমার জন্য ডায়েরি লিখতাম, তোমার ছবি আঁকতাম, সেই ছবির সামনে দাঁড়িয়ে তোমাকে গান শোনাতাম, আর কত কি। নিজের ক্যারিয়ারের কথা ভেবে আমি পড়াশোনার জন্য লন্ডনে চলে যাই। সেখানে বাবার একজন বন্ধু ছিল। বাবা তাকে আমার দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমি তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি একা একা থাকতে বেশি পছন্দ করতাম। আমি চাইতাম না আমাদের মাঝে আর কেউ অন্য আসুক। এর মাঝে দিয়ে কেটে যায় 6 বছর। আবারও পড়াশোনা শেষ হয়। প্রথমে ভেবেছিলাম পড়াশোনা শেষ করে লন্ডনেই থেকে যাব আজীবনের জন্য, কিন্তু কেন যেন মন সায় দিচ্ছিল না। বারবার দেশে যেতে মন চাইতো, কিছু একটা যেন আমাকে টানতো। দোটানায় পড়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম দেশে গিয়ে যা করার করব। এরপর দেশে আসার সিদ্ধান্ত নিই আমি। আয়াত ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইলাফের দিকে। এরপর আবারও বলে ওঠে, আপনি তো জানতেন আমি মারা গিয়েছিলাম, তাহলে কিভাবে পেলেন আমাকে? আর আপনি চিনলেনই বা কি করে? বলবো না। কেন? আগে আদর করো আমাকে। মুহূর্তেই আয়াতের রাগ তিত্তির করে বেড়ে যায়। কি সুন্দর মনোযোগ দিয়ে শুনছিল সে, একদম মোটটাই বিগড়ে দিয়েছে অসভ্য লোকটা। ইলাফ প্লিজ। আগে আদর করো, তারপর সব, না হলে আর কিছুই বলবো না। একেবারে মুখটাকে ছোট করে ইলাফ আবার বলে ওঠে। একটা আদরই তো চেয়েছি, দাও না আয়াজান প্লিজ। ফিক করে হেসে দেয় আয়াত। সত্যপনে জড়িয়ে নেয় ইলাফকে নিজের বাহুডোরে। গালে কপালে পরপর কয়েকটা চুমু দিয়ে কিছুটা সরে আসে। এবার বলুন। ইলাফ আবারও বলতে শুরু করে। দেশে ফেরার পর আমি বিজনেস শুরু করার চিন্তা করি। তখন বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে খান ইন্ডাস্ট্রিজে যোগদান করার জন্য, কিন্তু তা আমি পুরোপুরি নাকচ করে দিই। আমি নিজের নতুন বিজনেস শুরু করার প্ল্যান করি। এর মধ্যে আমি একদিন একটা চমৎকার খবর জানতে পারি। তোমার জন্মদাতা পিতা আসিফ শিকদার একজন বড় মাপের ক্রিমিনাল ছিলেন। বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন তিনি। তারই একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চলছিল। সেই সূত্রে বেরিয়ে আসে সেদিনকার বিস্ফোরণে কেবল 2 জন মারা গিয়েছিল, একজন পুরুষ আর একজন মহিলা, অর্থাৎ ড্রাইভার আর আন্টি। আমি যেন সেদিন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিলাম। আমার মনে আবারও আশা জেগে ওঠে তোমাকে ফিরে পাবার। আমার মনে প্রাণে বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। এরপর আমি পুরো দমে তোমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকি, এমনকি পেয়েও যাই। প্রায় 6 মাস খোঁজ খবর নেওয়ার পর অবশেষে তোমার খোঁজ পেয়েছিলাম আমি। সেদিন তোমার খোঁজ পাওয়ার পর আমি ছুটে যাই তোমাকে দেখার জন্য। তবে এর আগে আমি তোমার ব্যাপারে সব জেনে নিই। যে ডক্টরের আন্ডারে তুমি ছিলে সে আমাকে তোমার ব্যাপারে সব ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছিল। উনি আগে আমাকে বলে দিয়েছেন যে তুমি আমাকে দেখলে চিনবে না, কেননা তোমার আগের কোনো স্মৃতি নেই, এমনকি এই স্মৃতি ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই। শুধুমাত্র ঝাপসা কিছু মনে থাকবে তোমার, যেগুলো তোমার অন্তরে গভীরভাবে দাগ কেটেছে। এমন কিছু মুহূর্ত হয়তো মাঝে মাঝে মনে পড়বে তোমার, তবে পুরো স্মৃতি কখনোই ফিরবে না। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আমি। আমার চাঁদ আমাকে চিনবে না, এ কেমন কথা? আমি ভেবেছিলাম তোমাকে সব সত্যি বলে দিব, তাহলে তুমি আমাকে মনে করতে পারবে। কিন্তু ডক্টর আমাকে পুরোপুরিভাবে নিষেধ করে দেয়। যদি তোমার ব্রেনে কোনো ধরনের চাপ পড়ে তাহলে তোমার মাইল্ড স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে, এমনকি জীবনের ঝুঁকিও রয়েছে। তাই আমি সম্পূর্ণ নিরুপায় হয়ে পড়ি। তোমার থেকে নিজেকে লুকিয়ে রাখার কথা ভাবতে থাকি। এমনকি তোমার বেঁচে থাকার খবর যে আমি জেনে গেছি এটাও জানতো না কেউ। এরপর আবার সিদ্ধান্ত নিয়ে নিজের নাম ইলাফ রাখার, যাতে আমাকে নিয়ে তোমার কোনো ধরনের সমস্যা না হয়। ধীরে ধীরে ইলাফ নামেই সবার কাছে পরিচিত হতে থাকি। এরপর তোমাকে প্রথম দেখতে পাই একটা সূর্যমুখী বাগানে। সেদিন তুমি স্কুল থেকে লুকিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলে। পরনে ছিল একটা স্কুল ড্রেস, লম্বা চুলগুলো সামনের দিকে দুটো বেনুনি করে রাখা, কপালে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছোট ছোট চুল। রোদের তাপে লাল হয়ে গিয়েছিল ফুলকো ফুলকো গাল দুটো। দৌড়ে বেড়াচ্ছিলে পুরো সূর্যমুখী বাগান জুড়ে। তোমার স্মৃতি চলে গেলেও সূর্যমুখী সব সময়ের জন্যই তোমার প্রিয় ফুল রয়ে গিয়েছিল, তাই তোমাকে চিনতে কোনো অসুবিধা হয়নি আমার। তোমার চেহারার আদর অনেকটাই পরিবর্তন হয়েছিল, যে কেউ তোমাকে দেখলে খুব সহজেই চিনতে পারতো না। তবে এতে তোমার সৌন্দর্য কোনো দিক দিয়েই কমেনি, বরং যেন আরও কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল। এরপর থেকে আমি তোমাকে ফলো করতে থাকি।
তোমার সকল কাজের ওপর নজর রাখতে থাকি। তুমি যেখানেই যেতে আমার নজর সব সময় তোমার উপর থাকতো। তোমার দিকে কেউ তাকালেও তার চোখ তুলে নিতাম আমি। এক ভারী নিঃশ্বাস ছাড়ে আয়াত। কি এমন হতো যদি তার সব মনে পড়ে যেত? তাহলে তো আর ইলাফকে এত কষ্ট করতে হতো না, এতটা দুঃখ পেতে হতো না। আয়াত তাকায় ইলাফের দিকে। আচ্ছা ইলাফ, সবই বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় এখনো ঘুরছে। কি? আপনি কিভাবে জানলেন ইলাফ, মাহফুজা আন্টি যে এসব কিছুর মূলে রয়েছে? যখন এসব হয়েছিল তখন তো আপনি খুব ছোট ছিলেন, বোঝার বয়স হলেও এসব বোঝার মতো বয়স হয়নি তখন আপনার। আর তাছাড়া আপনি প্রায় 5 মাসের মতো আমার থেকে আড়ালে ছিলেন। মানলাম আপনি সুস্থ হওয়ার জন্য সময় লেগেছিল, তাই বলে 5 মাস? যেখানে আপনি একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারতেন না, সেখানে আপনি কিনা এতদিন থেকেছেন আমাকে ছাড়া। বিষয়টা কেমন যেন একটা লাগছে। আয়াতের কথা নীরবে শুনে যাচ্ছে ইলাফ, কোনো প্রত্যুত্তর করছে না সে। আয়াত কিছুটা ভাবুক দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে, ভুরু কুঁচকে বলে ওঠে, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন ইলাফ? ইলাফ এক পলক তাকায় আয়াতের দিকে। আয়াত তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফ তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। সাথে সাথে চোখ নামিয়ে ফেলে ইলাফ। ইলাফ আয়াতের থেকে নিজের নজর লুকাচ্ছে। ভাবতে কেমন অদ্ভুত লাগছে আয়াতের। আয়াত নিজের কণ্ঠে কিছুটা দৃঢ়তা এনে বলে ওঠে, কিছু কি লুকাচ্ছেন আমার থেকে? বলুন না ইলাফ। ইলাফ চোরের মতো এদিক সেদিক তাকাতে থাকে, এরপর আবার চোখ রাখে আয়াতের ঠোঁটে। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, আমি আগে থেকে জানতাম সব আয়াত জান, তবে এতটা গভীরভাবে জানতাম না। আর এই কয়েক মাস আমি লন্ডনে ছিলাম, একেবারেই সুস্থ হয়ে তবেই ফিরেছি। আয়াত শান্ত দৃষ্টি রাখলো ইলাফের চোখে। এই প্রথম ইলাফের কোনো কথা আয়াতের হৃদয় স্পর্শ করতে পারেনি। ইলাফ কি তাকে মিথ্যা কথা বলছে? কেন কথা গোপন করছে তার থেকে? কিন্তু কি? আয়াত শান্ত কণ্ঠে আবারও বলে ওঠে, ইলাফ সত্যিটা বলুন, আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন? তৎক্ষণাৎ রেগে ওঠে ইলাফ। জলজল করে ওঠে তার চোখ দুটো। কঠিন গলায় বলে ওঠে, তুমি কি আমায় সন্দেহ করছো আয়াত জান? আমার চাঁদ আমার কথা বিশ্বাস করছে না, এটাও সম্ভব? কি বলবে আয়াত বুঝতে পারছে না। তার মন বলছে ইলাপ কিছু লুকাচ্ছে, কিন্তু ইলাপ কেন কিছু লুকাতে যাবে তার থেকে? সে একটু বেশি ভাবছে না তো? মাথাটা খারাপ হয়ে গেছে তার। শুধু শুধু সন্দেহ করছে সে। আয়াত আমতা আমতা করে বলে ওঠে, দুঃখিত ইলাফ, আমি সেভাবে বলতে চাইনি, আপনি কষ্ট পাবেন না প্লিজ। ইটস ওকে, এদিকে এসো। বলে ইলাপকে সযত্নে নিজের বাহুডোরে জড়িয়ে নেয় ইলাপ। আয়তো ইলাপকে আষ্টে ফিষ্টে জড়িয়ে নেয়। হঠাৎ ইলাপের চোখে মুখে ফুটে ওঠা রাগ নিমিষেই গায়েব হয়ে গিয়ে সেখানে দখল করে একটি তীর্যক রহস্যময়ী হাসি, যা আয়াতের অগোচরেই রয়ে যায়। পড়ন্ত বিকেল, চারিদিকে বয়ে চলেছে মৃদু হিমেল হাওয়া। প্রকৃতির সুমিষ্ট সুঘ্রাণ যেন ছড়িয়ে পড়ছে শীতল বায়ুর ভাঁজে ভাঁজে। চারিদিক থেকে ভেসে আসছে নানান পাখির ডাক। শান্তিপূর্ণ পরিবেশে বারান্দায় বসে বই পড়ছে আয়াত। পাশে রাখা ধোয়া ওঠা কফির মগে কিয়ৎকাল পরপর চুমুক বসাচ্ছে সে। তার পরনে একটা টপ, সাথে মাঝারি সাইজের স্কার্ট। বাকি উন্মুক্ত পা মেলে ধরে বসে আছে বারান্দায় রাখা 2 সিটের সোফায়। আশেপাশে তার কোনো খেয়াল নেই, যেন সে হারিয়ে গেছে অন্য কোনো রাজ্যে। একজোড়া চোখ যে সেই কখন থেকে তাকে নিষ্পলক পর্যবেক্ষণ করে চলেছে, তার কোনো হুঁশ নেই। কফি শেষ হতেই কফির মগটা বারান্দার সোফায় একপাশে রাখা ছোট্ট টেবিলটায় রাখতে গিয়ে আয়াতের চোখ যায় দরজার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে যায় দুজনের। এলা বারান্দার দরজার একপাশে দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ইলাপের দিকে চোখ পড়তে মুচকি হাসে আয়াত। তবে সেই হাসি আর বেশিক্ষণ টিকতে পারেনি, কেননা ইলাফের নজর এখন আর আয়াতের চোখের দিকে নেই। আয়াত ভুরুকুচকে ইলাপের নজর অনুসরণ করে ধীরে ধীরে নিজের দিকে তাকায়। তৎক্ষণাৎ লজ্জে আরক্ত হয়ে ওঠে আয়াতের সম্পূর্ণ অস্তিত্ব। লাফিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আয়াতের ফর্সা পা দুটো হাঁটু সমান উন্মুক্ত, 2 পা শক্ত করে চেপে ধরে স্কার্টটাকে। আরও খানিকটা নিচে নামানোর চেষ্টা করতে থাকে আয়াতের এমন বৃথা চেষ্টা দেখে মিটিমিটি হাসে ইলাফ। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আয়াতের দিকে। লজ্জায় আয়াতের মাটি খুঁড়ে গর্তে ঢুকে যেতে ইচ্ছে করছে। সকাল সকাল ইলাফ বেরিয়ে গিয়েছিল অফিসের কাজে। কাবার্ড খুলে জামা কাপড় নিতে গিয়ে এই স্কার্ট আর ম্যাচিং টপটা পেয়েছিল আয়াত।
ইলাপি এনে রেখেছিল তার জন্য। ইলাপের অনুপস্থিতিতে চুপ করে স্কার্ট সেটা পরে নিয়েছিল সে। ভেবেছিল ইলাপ আসার পূর্বেই খুলে ফেলবে, তবে সে এতটাই মগ্ন ছিল যে একদম ভুলে গিয়েছিল সেই কথা। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। আয়াত আবারও স্কার্ট টেনে নামানোর একই চেষ্টা করতে থাকে। এর মধ্যে ইলাপ আয়াতের পেছনে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। পরপর কয়েকটা চুমু খেয়ে মুখ রাখে আয়াতের কানে কাছে। এরপর ফিসফিস করে বলে ওঠে, এমনভাবে টানাটানি করছো কেন আয়াজান? একেবারে খুলে যাবে তো। ইলাপের ঠাট্টায় আয়াতের লজ্জা যেন আরও শতগুণ বেড়ে যেতে থাকে। আয়াতকে লজ্জা পেতে দেখে ইলাপ আবারও বলে ওঠে, এখনো এত লজ্জা কেন? লজ্জা ভাঙেনি আয়াজান? আয়াত কোনো কথা বলছে না। সে চুপচাপ দাঁড়িয়ে স্কার্টের একটা অংশ চেপে ধরে আছে। এবার আয়াতকে নিজের দিকে ঘোরায় ইলাফ। আয়াতের রক্তিম মুখপানে নিষ্পলক চেয়ে থাকে খানিকক্ষণ। এরপর ধীরে ধীরে বসে পড়ে সোফায়। আয়াতের এক হাত টেনে নিয়ে নিজের দুই পায়ের উপর বসায়। এক হাতে আয়াতের কোমর জড়িয়ে রেখে আরেক হাত রাখে আয়াতের উন্মুক্ত পায়ে। ঈষৎ কেঁপে ওঠে আয়াত। আয়াতের কাঁপুনি টের পেয়ে মুচকি হাসে ইলাফ। আয়াতের গলার কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে ওঠে, সব সময় কেন এমন পাগল করে দাও আমাকে আয়াজান? আয়াত মিনমিন করে বলে ওঠে। আমি আবার কি করলাম? আয়াতের উন্মুক্ত পায়ে নিজের আঙ্গুলের দ্বারা উপরে স্লাইড করতে করতে ইলাফ আবারও বলে ওঠে, এই যে নিজের ফর্সা উন্মুক্ত লোভাতুর পা দুটো দেখিয়ে এখন আমাকে সিরিয়াস করতে চাইছো, এটা কি ঠিক বলো? আয়াতের দিকে মাথা তুলে তাকে ইলাফ। আয়াত তো লজ্জায় নিজের মাথা নুইয়ে রেখেছে। কেন এত লজ্জা লাগছে তার সে নিজেও জানে না। তাকাও আমার দিকে আয়াজান। অত্যন্ত নরম কণ্ঠে বলে ওঠে ইলাফ। ইলাফের কথা শুনতেই আয়াত নিজের মাথাটা আরও খানিক নুইয়ে ফেলে। পা থেকে হাত সরিয়ে আয়াতের গাল আর গলার মধ্যখানে হাত রাখে ইলাফ। আলতো করে গাল ধরে আয়াতের মাথার উপরে তোলে। ইলাফের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলে আয়াত। তা দেখে ঠোঁট কামড়ে হাসে ইলাফ। আয়াতের গালে রাখা হাত ধীরে ধীরে তার চুলের ভাঁজে গলিয়ে দেয় ইলাফ। হাতের চাপ আরও কিছুটা দৃঢ় করে আয়াতকে নিজের দিকে নিয়ে আসে। এরপর চোখ রাখে তিত্তির করে কাঁপতে থাকা আয়াতের ঠোঁট জড়ায়। একটা গভীর নিঃশ্বাস ছাড়ে ইলাফ। হাজার চেষ্টা করেও নিজেকে সামলানো যাচ্ছে না। আয়াতের বেগতিক নিঃশ্বাস উপচে পড়ছে ইলাফের মুখে। জোরে জোরে শ্বাস নিয়ে কিছু একটা বলার চেষ্টা করে আয়াত। মুখ থেকে কোনো শব্দ ব্যয় হবার আগেই আয়াতের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় ইলাফ। আয়াতের ঠোঁটের সুমিষ্ট স্বাদ প্রাণ ভরে আস্বাদন করতে থাকে। মিনিট পাঁচেক পর ছেড়ে দেয় ইলাফ। ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস গ্রহণ করে আয়াত। ইলাফ ধীরে ধীরে আয়াতকে দাঁড় করিয়ে নিজেও দাঁড়িয়ে পড়ে। আয়াত আবারও স্কার্ট ধরে টানাটানি শুরু করে দেয়। এত টানাটানি করছো কেন? এভাবেই সুন্দর লাগছে বলে আয়াতের হাতটা ধরে ফেলে ইলাফ। আয়াতের ধরে রাখা হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে ওঠে, চলো কিছু খাবে। এরপর আয়াতের হাত টেনে বাইরে বেরিয়ে যায়। আয়াত ইলাফের পিছন পিছন সেদিকে এগিয়ে যায়। এখন সময় মধ্য দুপুর। আজকে ইলাফ কোথাও যায়নি। এই মুহূর্তে আয়াত আর ইলাফ দাঁড়িয়ে আছে একটা কক্ষের দরজার সামনে। এটা সেই কক্ষই যেটাতে অত্যাধুনিক লক সিস্টেম করে রাখা ছিল। এই কক্ষে আগে আর কখনো প্রবেশ করেনি আয়াত। সে জানে না এই কক্ষের ভিতর আসলে রয়েছেটা কি। আয়াতের হাতটা ছেড়ে দিয়ে ইলাফ দরজায় থাকা পাসওয়ার্ড টাইপ করতে থাকে। আয়াত আর চোখে একবার পিন পাসওয়ার্ডটা দেখে নেয়, 28082012। আয়াতের আর চোখে তাকিয়ে থাকা দেখে মুচকি হাসে ইলাফ। সে চাইলে দরজাটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে খুলতে পারত, কিন্তু সে চাইছে আয়াত জানো। এতগুলো নাম্বার দেখে ভুরু কুচকে ফেলে আয়াত। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে ওঠে, এতগুলো নাম্বার কিসের ইলাফ? পিন বসাতেই একটা মৃদু আওয়াজ করে খুলে যায় দরজাটা। আয়াতের হাত ধরে ভিতরে প্রবেশ করতে করতে বলে ওঠে ইলাফ, এটা আমাদের প্রথম বিয়ের ডেট, যেদিন তুমি সারা জীবনের জন্য আমার দলিল করা সম্পদ হয়ে গিয়েছিলে। কিছুটা অবাক হয় আয়াত। আপনার সবকিছু একেবারে পই পই করে মনে আছে ইলাফ? কিভাবে পারেন এত কিছু মনে রাখতে? আয়াতের খাড়া নাক দু আঙ্গুলের দ্বারা টেনে দিয়ে খানিক হেসে ওঠে ইলাফ। কারণ তুমি আমার একমাত্র প্রায়োরিটি। তোমার প্রতিটা সময়ের মূল্য আমার কাছে সমুদ্র সমান বিশাল, এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার অন্তরে খোদাই করে লেখা।
বলে সামনে এগিয়ে যায় ইলাপ। সূর্যের আলোয় রুমটাকে কোনো ভিজেন্ট অ্যাস্থেটিক রুমের চেয়ে কম লাগছে না। আয়াত ঘুরে ঘুরে পুরো রুমটাকে দেখতে থাকে। এই রুমটা তাদের বেডরুমের থেকেও দুগুণ বড়। রুমের একটা দেওয়াল জুড়ে পুরো কাচের ঘেরাও দেওয়া, যেটা দিয়ে বাইরের দৃশ্য সম্পূর্ণ নজরে পড়ে। রুমের একটা পাশে 2 সিটের একটা সাদা ডিভাইন রাখা। ডিভাইনের পেছনের দেওয়ালে বেশ অনেকগুলো পেন্টিং সবগুলোই একটা বাচ্চা মেয়ের। আর ঠিক চিনতে পারল না মেয়েটাকে। ডিভাইনের এক কোণে বড়সড় সাইজের কিছু ইনডোর প্লান্ট রাখা। সেগুলো দেখে মনে হচ্ছে এক টুকরো প্রকৃতি যেন জায়গা দখল করে নিয়েছে। প্লান্টগুলোর একপাশে রাখা বড় সাইজের 2টো ভিজেন্ট ল্যাম্প, খোলা জানালা, আরেক পাশে দেওয়াল ঘেঁষে রাখা পেন্টিং এর যন্ত্রপাতি, অনেকগুলো তাক ভর্তি বিভিন্ন ধরনের রং তুলি সহ আরও প্রয়োজনীয় জিনিসে। খোলা জানালার কিছুটা সামনে দাঁড় করানো পেন্টিং বোর্ড, যার উপর পেন্টিং করা আয়াতের একটা হাস্যোজ্জ্বল ছবি। আর ধীরে ধীরে এগিয়ে যায় পেন্টিংটার দিকে। জানালার কাজ ভেদ করে সূর্যের আলো ঠিকরে পড়ছে পেন্টিংটার উপর। আয়াত মোহনীয় নজরে তাকিয়ে আছে পেন্টিংটার দিকে। আর পাশে সূর্যমুখী ফুলের মাঝ বরাবর আয়াতের লাস্যময়ী মুখশ্রী, গলার একটু নিচ পর্যন্ত আঁকা। উপর থেকে পড়া সূর্যের আলোক সূর্যমুখী ফুলগুলো উজ্জ্বলতা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তবে সব সৌন্দর্যে হার মানছে সূর্যের চেয়েও বেশি উজ্জ্বলতা বিশিষ্ট আয়াতের মুখশ্রীর সৌন্দর্যে। আয়াতের চাকচিক্যময় বদনখানা যেন মুহূর্তে এক স্বপ্নীল আভা ছড়িয়ে দিচ্ছে। পেন্টিংটা থেকে চোখ সরিয়ে আয়াত চোখ রাখে অন্য পাশের দেওয়ালটায়, যার সামনে ছোট ছোট কয়েকটা টুল রাখা। টুলগুলোর উপরে রাখা ছোট ছোট কয়েকটা পেন্টিং। সে দেওয়ালে আবার ঝোলানো বড় সাইজের 3টা পেন্টিং। আয়াত এবার এগিয়ে যায় পেন্টিংগুলোর সামনে। ডান পাশের পেন্টিংটায় আঁকা আয়াতের শুধু মুখশ্রী, শ্যামলা রঙের পুকুরে জলের ভিতর থেকে চোখ বন্ধ করে রাখা ফর্সা বদন, যার চারপাশ জুড়ে বিস্তৃত লাল সাদা রঙের শাপলা ফুলের পাশ ঘেঁষে আঁকা অসংখ্য সবুজ পান পাতার মতো বিভিন্ন পাতা। পুকুরের জলে ভিজে যাওয়া চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের উপর। কিছু চুল ভেসে বেড়াচ্ছে শ্যাওলা রঙের জলে। ছবিটির দিকে তাকালে মনে হবে কোনো অসাধারণ রমণী, মনে হচ্ছে কোনো জলপরি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে পুকুরের অভ্যন্তর থেকে। অসম্ভব সুন্দর। আশ্চর্য হয়ে তাকিয়ে অবিশ্বাসের কণ্ঠে বলে ওঠে আয়াত। এরপরে আয়াতের চোখ যায় বাম পাশে পেন্টিংটার দিকে। অর্কিড রঙের একটা হাঁটু সমান গাউন পরে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াত। তার পিছনে বিস্তৃত সমুদ্র, কোমরের নিচ পর্যন্ত লম্বা চুলগুলো খুলে রাখা সামনে, মাথার উপরে রাখা একটা অর্কিড ফুলের ভীষণ সুন্দর মুকুট। একটা সাদা বক বসে থেকে দূর থেকে উড়ে এদিকেই আসছে। মনোযোগ দিয়ে সে তাকিয়ে আছে সেই দিকে। বালুচরের উপর দাঁড়ানো পায়ের থেকে কিছু ছোট ছোট সবুজ রঙের পাতা আর হালকা সবুজ বনের ফুল পড়ে আছে। এক পাশ দিয়ে দাঁড়ানো কিছু মাটি উঁচু উঁচু স্তূপ, মনে হচ্ছে কোনো নির্জন সাগর পারে একাকী সমুদ্র বিলাস করছে কোনো এক সুন্দরী রমণী। ইলাপ এতটা সুন্দর করে প্রতিটা পেন্টিং কিভাবে ফুটিয়ে তুলেছে ভেবে পায় না আয়াত। তাকে অত্যাধিক ভালোবাসে বলেই কি ভালোবাসা মাধুর্য ছবিগুলোতে ফুটে উঠেছে, তাই হবে হয়তো। এবার আয়াতের চোখ যায় মাঝ বরাবর রাখা ছবিটার দিকে। 8 কি 9 বছরের মেয়েটাকে আগে কোথাও দেখেছে বলে মনে পড়ছে না আয়াতের। আয়াত কৌতূহলী হয়ে আরও গভীর মনোযোগ দিয়ে স্থাপন করে ছবিটার দিকে। সাদা হাঁটু সমান লম্বা ফ্রক পরিহিত একটা মেয়ে শস্য ক্ষেতের মাঝ বরাবর দৌড়ে সামনের দিকে এগিয়ে আসছে। পরন্ত বিকেলে সূর্য পশ্চিমে হেলে পড়েছে, লালিমায় ছেয়ে গেছে সম্পূর্ণ আকাশ। সূর্যের নরম আলোয় সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারিপাশে। চারিদিকে বিস্তৃত সবুজ ঘাসের মাঝে হলুদ সর্ষে ফুল। মোহনীয় সেই চেহারায় যেন মায়া উপচে পড়ছে। কাঁধের একটু নিচ পর্যন্ত লম্বা চুলগুলো দৌড়ের গতিতে সেদিকেই উঠছে। আয়াত আরও কিছুটা সামনে গিয়ে আলতো হাতে স্পর্শ করে দেয় ছবিটিকে। ইলাপ সেই কখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে আয়াতের গতিবিধি। আয়াত ছবিটার দিকে এগিয়ে যেতেই ইলাপ এসে আয়াতের পেছনে দাঁড়ায়। ছবিতে আলতো হাত বোলাতে বোলাতে আয়াত বলে ওঠে, এটা কে ইলাফ? ইলাপ ছবিটির দিকে তাকিয়ে আবেশী কণ্ঠে বলে ওঠে, এটা আমার ছাদ। তড়িৎ বেগে পেছনে ফিরে তাকায় আয়াত।
চোখ মুখ খুশিতে চিকচিক করছে আয়াতের। এটা আমি? এক বিস্তর হাসি দিয়ে ইলাফের উদ্দেশ্যে প্রশ্ন করে আয়াত। হ্যাঁ হ্যাঁ জানি এটা তুমি। আগে দেখতে তুমি ঠিক এমনটাই ছিলে। আয়াত আবার তাকাই ছবিটির দিকে, অবাক হয়ে জিজ্ঞেস করে। ইলাফ আয়াতকে পিছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে ওঠে, না দেখে আমি তোমার ছবি আঁকতে পারি আয়াতজান। কোনো সাক্ষাৎ ব্যতীত তোমার মনের খবর আন্দাজ করতে পারি। আমার ভালোবাসায় এতটাই শক্তি যে তোমার চোখের পানি আমার চোখ থেকে নির্গত করতে পারি। ইলাফ, মিনমিন করে বলে ওঠে আয়াত। আবেশে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দেয় ইলাফের বুকে। কেটে গেছে আরও 3 মাস, সব কিছুই আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। আয়াত আর ইলাফও নিজেদের ছোট্ট সংসারটা গুছিয়ে নিয়েছে। এরই মাঝে জামশেদ খান সুস্থ হয়ে উঠেছেন। তারা 3 জনই এখন ইলাফের বাগান বাড়িতে থাকে। জামশেদ খান চেয়েছিলেন সকলে মিলে খান বাড়িতে থাকতে, কিন্তু ইলাফ নাকচ করে দেয়। তাদের বাগান বাড়ি তাদের জন্য এক শান্তির নীড়। ইলাফের সাথে একমত আয়াত, তাই জামশেদও আর তাদের সাথে জোর করেনি। তাদের বাবা ছেলের সম্পর্কটাও ধীরে ধীরে একটু স্বাভাবিক হচ্ছে। তবে সম্পূর্ণ জড়তা কাটিয়ে উঠতে ইলাফের আরও কিছুটা সময় প্রয়োজন। জামশেদ খান এখন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। মাঝে মাঝে নিজেকেও সময় দেন কিছুটা। অতীত নিয়ে সে ভীষণ অনুতপ্ত, কিন্তু এখন সে স্বাধীন, মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখির মতো। তবে সে সময়টাতে তিনি আয়াত আর ইলাফের সাথে থাকেন, অনেক হাসি খুশি ভাবে তাদের দিন কেটে যায়। বাবা ছেলে এখন আর আলাদা বিজনেস নেই, দুটো ব্যবসাকে একত্রিত করে ফেলা হয়েছে। তাই ইলাফের দায়িত্বটাও অনেক বেড়ে গিয়েছে। দেশের ব্যবসাগুলোকে সে সামলায় আর বাইরেরগুলোর দায়িত্ব রয়েছে জামশেদ। ব্যবসায়িক কাজে মোটামুটি ব্যস্ত সময় পার করছে ইলাফ। মাঝ দিয়ে অনেক দিনের গ্যাপ পড়ে গিয়েছে, তাই চাপটাও একটু বেশি। তবে এসবের মাঝে সে যে তার আয়াতজানকে সময় দিচ্ছে না এরকম মোটেও না। আয়াতের সাথে পর্যাপ্ত পরিমাণ সময় কাটায় ইলাফ। তাদের দুজনের মাঝে অন্য কিছুকে সে কখনোই জায়গা দিবে না। জ্যোৎস্না আলোকিত রাত, আকাশে আজকে থালার মতো পূর্ণিমার গোল চাঁদ নিজের সবটুকু আলো বিলিয়ে দিচ্ছে ধরাধামে। মোহনীয় স্নিগ্ধ চাঁদের সেই রোশনায়ে ঝলমল করছে সমুদ্রের নীল জল। স্নিগ্ধ হিমেল হাওয়া বয়ে চলছে চারিপাশে। সেই স্নিগ্ধ বাতাসে ধূমজাল ভেদ করে আয়াত এসে দাঁড়িয়েছে সাগর পাড়ে। চাঁদের নরম আলোয় দাঁড়িয়ে থাকা লাস্যময়ী আয়াতকে দেখলে মনে হয় রূপকথা থেকে উঠে আসা কোনো চন্দ্রপরী। চাঁদ, পুরশালী মোহনীয় কণ্ঠস্বর কানে যেতে পিছনে ফিরে তাকাই আয়াত। অদূরে তার প্রিয়তম তাকে ডাকতে ডাকতে আসছে। আয়াত অপলক চেয়ে থাকে ইলাফের দিকে। ভালোবাসার কি শক্তি, সে আবারও ফিরে পেয়েছে ইলাফকে। ইলাফের মতো একজন মানুষকে সে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। সে সত্যিই ভীষণ ভাগ্যবতী। আয়াত পরিতৃপ্ত, সন্তুষ্ট সে তার খোদার উপর, যে তাকে ইলাফের মতো অর্ধাঙ্গ দান করেছে। আয়াত আকাশের দিকে তাকে একটা পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলে। এরপর পায়ে পায়ে এগিয়ে যায় ইলাফের দিকে। আয়াতের পরনে একটা আসমানি বর্ণের লং ড্রেস, লম্বা চুলগুলো খুলে রাখা, যা বায়ুতে দোল খেয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। চাঁদের আলো গায়ে মেখে ধীর পায়ে এগিয়ে আসা আয়াতকে কোনো স্বর্গীয় অপসরই লাগছে ইলাফের কাছে। নিঃশ্বাস আটকে আসছে তার, নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে। ভালোবাসা তাকে পাগল প্রেমিকে পরিণত করেছে, উন্মাদ করেছে, মাতাল করেছে। জীবনে অনেকটা সময় সে অনেক কষ্টে পার করেছে। না পেয়েছে মায়ের ভালোবাসা, আর না পেয়েছে বাবার আবদার। যে সময়টাতে তার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার কথা ছিল, সেই সময়টাই সে কষ্টে কাটিয়েছে। তাও একজন ছিল তার, যাকে দেখলে নিজের সব কষ্ট ভুলে যেত, নিজের সকল পীড়া মুক্ত মনে হতো। কিন্তু পরিস্থিতির শিকারে সে সময়টাও তাকে কাছে পায়নি। অনেক আপনজন হারিয়েছে সে, কষ্টের জর্জরিত দিনরাত পার করেছে সময়ের পরিক্রমায়। ভাগ্য লিখনে তার ভালোবাসার মানুষকে আবার ফিরে পেয়েছে সে। অনেক ভালোবাসার অভাব বয়ে বেরিয়েছে। এবার সে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এত কষ্ট আর নিতে পারবে না। এই কষ্টের জর্জরিত জীবনে ভালোবাসা চাই তার, অনেক ভালোবাসায় আঁকলে রাখা মানুষ চাই তার। আর সে মানুষ হলো তার আয়াতজান, তার চাঁদ। এই একটা মানুষকে সে সারা জীবন আগলে রাখতে চায়, ভালোবাসায় মুড়িয়ে রাখতে চায়। আর এটার জন্য তার স্বার্থপর হওয়া চাই। এই স্বার্থে সে পুরো পৃথিবী ধ্বংস করে দিতেও রাজি আছে।
নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সে তার আয়াতজানকে নিজের করে রাখবে। আর এটার জন্য যদি 1000টা পাপ করতেও হয় তবুও রাজি। যতটা পাপ করলে তার ভালোবাসা তার কাছে থেকে যাবে, প্রয়োজনে তার দ্বিগুণ পাপী হবে সে। কিছুটা এগিয়ে সেই থেমে যায় আয়াত। ইলাপ এগিয়ে যাচ্ছে তার আয়াতজানের দিকে। আয়াতের কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তার দিকে এগিয়ে আসছে। সত্যি কি তাই, নাকি প্রতিটি নারীর কাছে তার স্বামী পৃথিবীর সবচেয়ে বেশি সুদর্শন? ইলাপের দিকে এক নজরে তাকিয়ে থাকতে পারছে না আয়াত। লজ্জায় রাঙ্গা হয়ে উঠছে তার সম্পূর্ণ ললাট। এক অদ্ভুত ভালো লাগা অনুভূত হচ্ছে তার অন্তরে। ভালোবাসা এত মোহনীয় কেন? আয়াতের সামনে এসে দাঁড়ায় ইলাফ। তার চোখে মুখে এক অদ্ভুত তৃষ্ণা, ভালোবাসার তৃষ্ণা, তার আয়াতজানকে দেখার তৃষ্ণা। ইলাফ এসে দাঁড়াতেই আয়াত একগাল হেসে ওঠে। দেখুন না ইলাফ, কি সুন্দর। সমুদ্রের দিকে ইশারা করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে আয়াত। ইলাপও হেসে আয়াতকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। চাঁদ এখন সমুদ্রের বুকে, এমন স্বর্গীয় দৃশ্য আয়াতের মন কাড়ল। চাঁদটা ভীষণ সুন্দর, তাই না ইলাফ? কই দেখি তো। বলে ঘাড় কাত করে আয়াতের দিকে তাকালো ইলাফ। বুড়ো কুচকে ফেল আয়াত। চাঁদ এদিকে নয়, ওদিকে। হাতের ইশারায় দূরে দেখালো আয়াত। হুম, ওটা তো অন্য আকাশের চাঁদ, এই আকাশের চাঁদ তো এখানে। আয়াতের দিকে তাকিয়ে আবেশী কণ্ঠে বলে উঠল ইলাফ। মুচকি হাসলো আয়াত। আয়াতকে নিজের দিকে ঘোরালো ইলাফ। খানিক ভাবুক হয়ে বলল, দেখি তো কার চাঁদের উজ্জ্বলতা বেশি, ওই দূর আকাশের নাকি আমার? এরপর খানিক পর্যবেক্ষণ করলো আয়াতকে। ইলাপের পাগলামি দেখে চলেছে আয়াত। আয়াতের ভীষণ হাসি পাচ্ছে। এরপরই তড়িৎ করে ইলাপ বলে উঠল, অবশ্যই আমার চাঁদের উজ্জ্বলতা বেশি। আমার চাঁদের সৌন্দর্যের তুলনায় ওই দূর আকাশের চাঁদ একদম ফিকে। এক লহমায় অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল আয়াত। তবে এই শিহরণের মানে বোধগম্য হলো না তার। ইলাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াতের দিকে। মুখ ধুকপুক করতে লাগলো আয়াতের। লজ্জারা ঘিরে ধরলো তাকে। আয়াতের লাজরঙ্গা মুখ দেখে হেসে উঠল ইলাপ। প্রিয়তমার লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এরপরই শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে আয়াতকে। আয়াত আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ইলাপকে। সযত্নে মাথা এলিয়ে দেয় ইলাপের বুকে। আয়াতের শরীর অসাড় হয়ে পড়েছে ভালো লাগার অনুভূতিতে, যেন সে এক্ষুনি ঢলে পড়বে। খানিকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে দুজনে। এরপর আয়াতের দুগাল ধরে নিচের দিকে ফিরাই ইলাফ। গাঢ় চুম্বন করে আয়াতের কপালে। আয়াতকে ছেড়ে দিয়ে এগিয়ে গিয়ে পাশে রাখা গিটার হাতে তুলে নেয় ইলাফ। আয়াতের পাশে এসে আয়াতের হাত ধরে সমুদ্রের আরও কিছুটা কাছে যায় দুজন। এরপর সেখানে বালুচরে বসে পড়ে দুজনে। আয়াত খুবই উচ্ছ্বাসিত হয়ে আছে ইলাপের কণ্ঠে গান শোনার জন্য। ইলাফও গান গাইতে পারে, এটা যেন আয়াতের কাছে কল্পনা মনে হচ্ছে। ইলাপের কণ্ঠে গান শোনার জন্য হাঁসফাঁস করছে তার অন্তর। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে আয়াত। জলদি শুরু করুন ইলাফ। মুচকি হেসে গিটারের সুর তুলে ইলাফ। এরপর ভেসে ওঠে এক মোহনীয় কণ্ঠস্বর। একটা নীল জোছনা রাতে, এক মুক্ত আকাশ সাথে, শান্ত শীতল শহরে দুজনে। একটা নীল জোছনা রাতে, এক মুক্ত আকাশ সাথে, শান্ত শীতল শহরে দুজনে। আমি এক গরিব প্রেমিক নীলা, আমার আর কোথাও যাওয়ার নেই। আমার ভাঙা ঘরে, ও আমার ভাঙা ঘরে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন, আমি বুকটা পেতে আগলে রাখতে জানি। তুমি এই বুকেতে রাখবে মাথা মানি। আমি বুকটা পেতে আগলে রাখতে জানি। তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি। এক মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে ইলাপের দিকে। এত জলদি শেষ হয়ে গেল কেন? আর একটু গাইতে পারত। আয়াতের কিছুটা দুঃখ হলো, তবে সেই দুঃখ আর বেশিক্ষণ টিকল না আয়াতে। তড়িৎ গতিতে ইলাপের দিকে চাইল আয়াত।
এই কণ্ঠে গান আমি আগেও শুনেছি লাভ। আমার বারান্দায় গেলে শুনতে পেতাম আমি। খানিক অবাক হয়ে বলে ওঠে আয়াত। আয়াতের হাত ধরে মুচকি হেসে নিজের দিকে খানিক টেনে আনে ইলাফ। ওটা আমি ছিলাম। আয়াত আরও কিছুটা অবাক হয়। আপনি? আমি আমার যখন খুব মন খারাপ হতো অথবা তোমায় অনেক বেশি মনে পড়তো, তখনই আমি চলে যেতাম তোমাকে দেখতে, আর গানও গাইতাম মাঝে মাঝে। তুমিও খুব মনোযোগ দিয়ে গান শুনতে আমার। আয়াত এক পাশ হতে জড়িয়ে ধরে ইলাফকে। আপনি সত্যি পাগল ইলাফ। তোমার জন্য। ইলাফও নিজের বাহুটরে আগলে নাই আয়াতকে। দুজনে তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা, সমুদ্রের নীলাভ আভা, জলজল করা নক্ষত্রগুলো, চাকচিক্যময় জল যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ এনে দিয়েছে। আয়াত চোখ বুলিয়ে অবলোকন করল চারপাশ। সমুদ্রের নৈসর্গিক রূপে বশীভূত হয়ে পড়ল আয়াত। মনে উত্তাল ঢেউ তুলল ভালো লাগারা। গভীর ঘোরে আবদ্ধ হয়ে পড়ল সে। মাথায় পড়া ইলাফের উষ্ণ ভারী নিঃশ্বাসে আয়াতের শরীরকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোনো ভালো লাগার দুনিয়ায়। আয়াত মাথা তুলে তাকালো ইলাফের দিকে। ভালোবাসার মানুষ হিসেবে আপনাকে পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করি ইলাফ। নিজের ভাগ্যের প্রতি মাঝে মাঝে নিজেরই হিংসে হয় আমার। আবারও আয়াতকে আগলে নিল ইলাফ।